আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমাদের বাবা বাবা কি বিয়ে করেছে? না, করছে না। আমি তোমাকে জিজ্ঞেস করছি, যদি এমন হয় তোমার কেমন লাগবে? রণপিয়ার হাত ধরে বলল, বাবা কি সত্যিই বিয়ে করবে? বাবা কি ওই আন্টিকে বিয়ে করবে আপু? কোন আন্টি? তুমি কার কথা বলছো? আমি একজন আন্টিকে দেখেছি আমার স্কুল থেকে ফেরার সময়, 2 দিন দেখা হয়েছিল। আপু শোনো, বাবা যদি সত্যিই বিয়ে করে তাহলে আমি তোমার সঙ্গে ঢাকায় চলে যাব। কথাটা বলেই রণ কেঁদে ফেলল। গতকাল রাতেই কথা হয়েছিল, আজ দুজন একসঙ্গে লাঞ্চ করবে। নুপুর 1:30টার দিকে রেস্তোরাঁয় চলে এসেছিল। তারেক এলো সোয়া 2টায়। তারেক টেবিলের সামনে দাঁড়িয়ে বলল, সরি, দেরি হয়ে গেল। আমি জানতাম তোমার দেরি হবে, সমস্যা নেই, বসো। তুমি জানতে আমার দেরি হবে? কিভাবে জানতে? আমি তো ঠিক সময় বের হচ্ছিলাম। লাস্ট মোমেন্টে একজন ক্লায়েন্ট এসে হাজির হয়ে গেল। ক্লায়েন্টকে তো না বলা যায় না, বুঝতেই তো পারো। আচ্ছা, তুমি এত জবাবদিহি করছো কেন? আমি তো কিছু মনে করিনি। আমি ধরেই নিয়েছিলাম তোমার দেরি হবে। এভাবে তোমার জন্য অপেক্ষা করার অভিজ্ঞতা আমার আছে। নূপুর বাঁকা হাসি হাসল। তারেক আর কিছু না বলে অপরাধীর মতো মুখ করে বসলো। বোতলের মুখ খুলে ঠান্ডা পানি খেয়ে নিল। তারপর নূপুরের দিকে তাকিয়ে বলল, কি খাবে বলো, আগে অর্ডারটা করে দেই। তোমার কি ধারণা আমি খাবার অর্ডার না করে তোমার অপেক্ষায় বসে আছি? বাহ, খুব ভালো করেছো, আধ ঘন্টা সময় বাঁচিয়ে দিলে। তারেকের হাতে 2টো ব্যাগ ছিল, ওগুলো এখন টেবিলের উপর রাখা। ব্যাগগুলো দেখিয়ে নূপুর জিজ্ঞেস করলো, ব্যাগে কি কেনাকাটা করে এলে নাকি? ও হ্যাঁ, কিনলাম একটু জিনিসপত্র। এসব করতে গিয়েও সময় খরচ হলো। এগুলো তোমার জন্য। তারেক ব্যাগ 2টো নূপুরের দিকে এগিয়ে দিল। আমার জন্য? আমার জন্য কি এনেছো? নিজেই দেখে নাও। নূপুর একটা ব্যাগ টেনে নিল। ব্যাগের ভেতর শাড়ি উকি দিচ্ছে। অন্য ব্যাগটা হাতে নিয়ে দেখলো সেখানে পারফিউম আর হ্যান্ডব্যাগ রাখা। সে হ্যান্ডব্যাগটা বের করে নেড়ে চড়ে দেখে, আবার জায়গায় রেখে দিল। তারেকের দিকে তাকিয়ে বলল, এত কিছু আনার কারণটা কি জানতে পারি? আজ তো আমার জন্মদিনও না। আজ যে তোমার জন্মদিন না, এটা আমার খুব ভালোভাবে মনে আছে। তাহলে হঠাৎ এত উপঢৌকন কি জন্য? আমি জানতাম তোমার মনে থাকবে না। নূপুর ভুরুকুটি করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, মনে রাখার মতো কোনো উপলক্ষ কি আজকে আছে? কই, আমার তো কিছুই মনে পড়ছে না। আজকের দিনে আজকের নতুন একটা সম্পর্ক শুরু হয়েছিল। আজকের দিনে তুমি আমাকে হ্যাঁ বলেছিলে। নূপুর কিছুক্ষণ হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল। তারপর হঠাৎ তারেকের হাতটা ধরে বলল, তোমার মনে আছে এতদিন পরও? আমিও ভেবেছিলাম আমি বোধহয় ভুলে গেছি, কিন্তু পরশুদিন কেমন করে যেন মনে পড়ে গেল আজকের দিনটা। নূপুর কিছুক্ষণ কোনো কথা বলতে পারল না। তারেকের হাতটা ধরে নিঃশব্দে মুহূর্তটা অনুভব করতে লাগলো। তারেকও চুপ করে বসে আছে। সে দিব্যি দেখতে পাচ্ছে সেই দিনটা। সদ্য কৈশোর পেরোনো এক লাজুক মেয়ের তারুণ্যে টকবক করতে থাকা এক ছেলে। সবার চোখে ফাঁকি দিয়ে কত লুকিয়ে চুরিয়ে দেখা করেছিল। খুব সাহস করে নূপুরকে নিয়ে জাফলং চলে গিয়েছিল সে। নূপুর শুরুতে অতদূর যেতে রাজি হয়নি, কিন্তু তারেকের জেদের কাছে ওকে হার মানতেই হয়েছিল। মেয়েটা সেদিন প্রথম শাড়ি পরেছিল। একে তো প্রথম দেখা হওয়ার নার্ভাসনেস, তার উপর শাড়ি সামলাতে বেচারি গলদঘর্ম হয়ে উঠেছিল। আত্মীয়তার বেড়াজাল টপকে আজ তারা নতুন এক সম্পর্কে প্রবেশ করছে। শত হাজারবার দেখা এই মেয়েটাকে আজ একদম অন্যরকম লাগছে, অন্যরকম সুন্দর, যেন পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী। তারেক অবাক চোখে বারবার তাকাচ্ছিল নূপুরের দিকে। সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিল মুহূর্তটাকে স্পেশাল করার। হঠাৎ হেসে উঠল তারেক। প্রথম দিনই তাকে আনাড়ি হাতে নূপুরের শাড়ি ঠিক করে দিতে হয়েছিল। নূপুর তারেকের হাতে মৃদু চাপ দিয়ে বলল, কোথায় হারালে? আর একা একা হাসছো কেন? তোমার কথা মনে করে হাসছি। মনে আছে তোমার প্রথম শাড়ি পরার কথা? এবার নূপুরও হেসে ফেলল। খুব নার্ভাস ছিলাম তো, তাই সব যেন কেমন এলোমেলো হয়ে যাচ্ছিল। আমরা কত ছোট ছিলাম, তাই না? কি করে 25-26 বছর চলে গেল। এখন মনে হচ্ছে এই তো সেদিনের ঘটনা। অনেক সময় পেরিয়ে গেছে, সময় থেমে থাকে না। আমি কেমন বুড়ো হয়ে গেছি দেখো। তুমি বুড়ো হয়ে গেছো? এখনো দিব্যি বিয়ের পাত্র বলে চালিয়ে দেয়া যাবে। সত্যি বলছো? তাহলে একবার চেষ্টা করে দেখবো নাকি?
নূপুর তারেকের হাতটা ছেড়ে দিয়ে বলল, দুদিন আগে দিতির সঙ্গে ফোনে কথা হয়েছে অনেকক্ষণ। দিতির সঙ্গে কি বললো দিতি? অনেক কথাই বলল। চাচি নাকি প্রায় আমার কথা জানতে চান, আরও অনেক কথা। চাচি কি তোমাকে কিছু বলেছেন? তারেক দীর্ঘশ্বাস ফেলল। আম্মার সঙ্গে আমার কথা হয়েছে। হঠাৎ করে আম্মার মনটা কেন ঘুরে গেল ঠিক বুঝলাম না। আম্মা চাচ্ছেন বলতে মোটামুটি জোর করছেন আমরা দুজন যেন নতুন জীবন শুরু করি। আম্মা তো তোমার সব খবরই রাখেন দেখলাম। খাবার চলে আসায় কথায় ছেদ পড়ল। তারেক দুজনের প্লেটে খাবার তুলে নিল। নূপুরের দিকে প্লেট এগিয়ে দিয়ে বলল, আমার পছন্দ ভোলনি তাহলে? কিছু জিনিস ভুলে যাওয়া ভীষণ কঠিন, চাইলেই ভোলা যায় না। তারেক খেতে খেতে জিজ্ঞেস করল, এই যে সবাই আমাদেরকে নিয়ে নতুন করে চিন্তা করছে, তোমার কাছে বিষয়টা কেমন লাগছে? তোমার কথা বলো, তোমারটা আগে শুনি। আমি কি বলবো? সত্যি কথা যদি বলি, আমি ইদানিং তোমার কাছ থেকে দূরে থাকতে পারছি না। আমরা দুজনেই হয়তো বিষয়টা মুখে স্বীকার করছি না, কিন্তু নূপুর তুমি নিজেও জানো না, আমরা আবারও নতুন করে নিজেদের প্রেমে পড়েছি। অথবা কে জানে, আমাদের প্রেম হয়তো কখনো শেষই হয়নি। সুপ্ত আগ্নেয়গিরির মতো সুযোগের অপেক্ষায় ঘাপটি মেরেছিল। সুযোগ পেয়েই নিজের চরিত্র দেখাতে শুরু করে দিয়েছে। এর পরিণতি কি হতে পারে তুমি কি ভেবেছো কখনো? সত্যি বলবো, মিথ্যা বলতে চাও? আমি নিজের কোনো পরিণতির কথা ভাবিনি। কি পরিণতি হবে আমি জানিও না। আমি আজকের এই মুহূর্তটাই বাঁচতে চাই। বিশ্বাস করো, নতুনভাবে তোমাকে পেয়ে আমি প্রতিটা মুহূর্ত প্রাণ ভরে উপভোগ করছি। আমি বহু বছর পর আনন্দ নিয়ে বেঁচে থাকছি। তবে আমার দিক থেকে বিষয়টা যতটা সহজ, তোমার দিক থেকে হয়তো ততটা না। না কেন? আমার কোনো পিছু টান নেই। তোমারও কি তাই? তুমি একবার চিন্তা করে দেখো, যদি আমরা একসঙ্গে থাকার চিন্তা করি, মানে বিয়ের চিন্তা করি, পিয়া আর রণ কি খুব স্বাভাবিকভাবে মেনে নিতে পারবে বিষয়টা? তারেক এক মুহূর্ত চিন্তা করে বলল, জানি না, এসব নিয়ে তো কখনো ওদের সঙ্গে কোনো কথাই হয়নি। ওদের কথা কি বলবো, আমি নিজেও ভেবেছিলাম আমি আর কখনোই বিয়ে করব না। এখন ভাবো। নূপুরের প্রশ্ন শুনে তারেক এক দৃষ্টিতে নূপুরের দিকে তাকিয়ে রইল। নূপুর বলল, এভাবে তাকিয়ে আছো কেন? উত্তর দাও। পিয়ার মেসেঞ্জারের সবুজ বাতি জ্বলতে দেখে সাত নক করল। এখনো জেগে আছো? রাত 2:30 বাজে, এখনো ঘুমাওনি কেন? আমার ইচ্ছা। তুমি জেগে আছো কেন? আমি তো ঘুমিয়েছিলাম। 1টা বাজে স্বপ্ন দেখে হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙলো আর অমনি লাফ দিয়ে ফেসবুকে ঢুকে যেতে হবে, হ্যাঁ তাই না? এভাবে কথা বলছো কেন? তখনও রাগ করে ফোন রেখে দিলে। আমি কোনো ভুল করেছি? আমি বলেছি এই কথা? ফোন করব? না, করবে না, চুপচাপ ঘুমাও। কি হয়েছে পিয়া? তোমার মন খারাপ কেন? বাসায় কিছু হয়েছে? না। তাহলে? বললাম তো কিছু হয়নি। কত খুশি হয়ে তুমি বাসায় এলে, অথচ এখন দেখি তোমার মন খারাপ ভালোই হচ্ছে না। এখনো বৃষ্টি হচ্ছে? তুমি রুমে আছো? আর কোথায় থাকবো? কেউ আছে তোমার সঙ্গে? পিয়ার দিক থেকে কোনো রিপ্লাই এলো না। সাত পরপর নক করলেও পিয়া মেসেজ সিন করলো না। বাধ্য হয়ে সাত পিয়াকে কল করলো। পিয়া ফোন রিসিভ করে চুপ করে আছে, কোনো কথা বলছে না। সাত বলল, কি হয়েছে প্লিজ বলো, কেন তোমার মন খারাপ? পিয়ার দিক থেকে কোনো উত্তর নেই। সাত বলল, কি হয়েছে পিয়া? কেউ বকা দিয়েছে? কারোর সঙ্গে ঝগড়া হয়েছে? রণর সঙ্গে, চৈতির সঙ্গে? কথা বলবে না? আমি চলে আসবো তোমার কাছে। আমি তো এক্ষুনি বের হয়ে যাব। স্টেশনে গিয়ে সিলেটের যে বাস পাবো সেটাতে উঠে যাব। তুমি আসবে না, খবরদার। তুমি যদি মন খারাপ করে থাকো এভাবে, আমি তাহলে আসবই। তুমি আসবে না, আমি ঠিক আছি। তাহলে বলো তোমার এত মন খারাপ কেন? মাঝে মধ্যে সবারই মন খারাপ হয়, আমারও মন খারাপ হয়েছে, আলাদা কিছু হয়নি। সত্যি কিছু হয়নি তো? বললাম তো কিছু হয়নি। কোনো কিছু ছাড়াই কারো মন খারাপ হয়, এটা কেমন মন খারাপ? এমন তো আমার জীবনেও হয় নাই। তোমার তো মা আছে, এমন মন খারাপ তোমার হবে কেন? আমার তো মা নেই। মা না থাকার কষ্ট তুমি কি বুঝবে বলো? আন্টির কথা মনে পড়ছে? পিয়া এবার কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে বলল, মা কি আরো কিছুদিন বেঁচে থাকতে পারতো না? সবার মাই তো বেঁচে আছে, শুধু আমাদের মা চলে গেছে। মা কেন চলে গেল? এখন যদি মার জায়গায় অন্য কেউ আসার চেষ্টা করে? পিয়া কথাটা শেষ করলো না। কে আসবে? কোথায় আসবে?
পিয়া কি বলছো তুমি? আমি কিছুই বুঝতে পারছি না। আমার জীবন থেকে অন্য সবকিছু চলে যেত, সেই কষ্ট আমি সহ্য করে নিতাম। মা কেন চলে গেল? আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটাকেই কেন চলে যেতে হলো? কয়দিন ধরে ইমনের আচরণ বড্ড অদ্ভুত ঠেকেছে দিতির কাছে। এতদিন ইমন যেমন সারাক্ষণ বিদেশ বিদেশ করে ব্যতিব্যস্ত হয়ে থাকতো, সারাক্ষণই ফোনে ভিসা পাসপোর্ট নিয়ে কথা বলতো, হঠাৎ করে সেসব বন্ধ হয়ে গেছে। মাসখানেক ধরে স্বামী স্ত্রীর মধ্যে নীরব অভিমান চলছিল। দিতি বারবার নিষেধ করার পরও কষ্টের টাকাগুলো এভাবে অন্যের হাতে তুলে দেওয়ায় দিতি ভীষণ কষ্ট পেয়েছিল। এরপর থেকে সে পারতপক্ষে ইমনের সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছে। কাজের কারণে সারাদিন তো বাইরে থাকতে হতোই, রাতের খাবারটাও দুজন অনেকদিন একসঙ্গে খায় না। অবশ্যই ইমন বেশিরভাগ দিনই রাত করে বাড়ি ফিরত। এক সপ্তাহ হলো ইমন সন্ধ্যা হলেই বাড়ি ফিরে আসছে। গত দুদিন তো সে বাড়ির বাইরেই যায়নি। দিতি অফিস থেকে ফিরে রুমে ঢুকে দেখলো ইমন চুপচাপ শুয়ে আছে। দিতি ব্যাগটা রেখে আয়নার সামনে এসে দাঁড়ালো। কানের দুল চুড়ি খুলে রাখার ফাঁকে আয়না দিয়ে ইমনের দিকে তাকিয়ে দেখলো এমন একদৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। দিতি গয়নাগুলো ড্রয়ারে রেখে ড্রয়ারটা বন্ধ করতে গিয়ে বেশ জোরে আওয়াজ করে ফেললো। ইমন সিলিং থেকে চোখ সরিয়ে দিতির দিকে তাকালো। দিতি রুম থেকে বেরিয়ে যাচ্ছিল। ইমন পেছন থেকে ডাকলো, একটা কথা বলবো? দিতি থেমে গিয়ে দাঁড়ালো। ইমনের দিকে ফিরেও তাকালো না। ইমন কি কথা বলতে চায় সেটাও জানতে চাইলো না। ইমন উঠে বসে বলল, বসবে কিছুক্ষণ? তোমাকে কয়েকটা কথা বলার ছিল, প্লিজ একটু বসো। বাবা, আজ এত বিগলিত সুর! ইনিয়ে বিনিয়ে আবারও টাকা চাওয়ার ধান্দা করছে নিশ্চয়ই। দিতি বিরক্তিভাব নিয়ে বলল, বসতে পারবো না, যা বলার তাড়াতাড়ি বলো। প্লিজ দিদি, আমি বেশি সময় নেব না। দিতি ইমনের দিকে ঘুরে চেয়ারটা টেনে বসতে যাচ্ছিল। ইমন বিছানা দেখিয়ে বলল, এখানে বসো। অনিচ্ছায় দিতি বিছানার কোনায় বসে বলল, বলো, কি বলবে? বাইরে যাওয়ার বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছিলাম। ভিসা হয়ে গেছে নাকি? বাহ, ভালোই হয়েছে তো। কবে যাচ্ছ তুমি? ভিসা হয়নি। ভিসা হয়নি? তাহলে তোমার সুর এত নরম কেন? আমি ভাবলাম সবাইকে ছেড়ে চলে যাচ্ছ বলে বোধহয় মনটা নরম হয়ে আছে। কয়দিন ধরে ধৈর্য কম, তাই মনে হলো ভিসা হাতে পেয়ে নিশ্চিন্তে মনে শেষের কয়টা দিন আরাম করছো। কথা শেষ করে দিদি শব্দ করে হাসলো। আমার বাইরে যাওয়া হচ্ছে না। বাইরে যাওয়া হচ্ছে না? এত হাঙ্গামা, এত তোড়জোড়, এত কিছুর পরও বলছো বাইরে যাওয়া হচ্ছে না? মানে কি কথাটা? যার কাছে টাকা পয়সা দিয়েছিলাম ওই লোক কাজ শেষ করতে পারেনি। শেষ করতে পারেনি মানে কি? কাজ শেষ করতে বলো। তুমি তাকে বলো বিদেশ না যাওয়া পর্যন্ত তুমি স্বস্তির নিঃশ্বাস নিতে পারছো না। তুমি ডাঙ্গায় তোলা মাছের মতো খাবি খাচ্ছ। আমাকে কিছু বলতে হবে? আমি রিকোয়েস্ট করব ওনাকে, ওনার ফোন নাম্বার দাও, আমি কথা বলছি। এভাবে তোমাকে ঘরে শুয়ে থাকতে দেখে ভীষণ খারাপ লাগছে। কই, নাম্বারটা দাও। সত্যি আমি ওই লোকের সঙ্গে কথা বলবো। উনি যত তাড়াতাড়ি পারেন তোমাকে যেন বিদেশে পাঠানোর ব্যবস্থা করেন। ওই লোক পাঠাতে পারবে না। ও আচ্ছা, তাহলে অন্য লোককে ধরো। তোমার বন্ধুদের বলো অন্য কারো সঙ্গে যোগাযোগ করে দিতে। দিতি ঝাঁজের সঙ্গে কথাগুলো বলল। ওই লোক মানে সাদেক ভাই, যাকে আমি টাকা দিয়েছিলাম, উনি মারা গেছেন। দিতি এবার ভালো করে ইমনের দিকে তাকালো। ইমন বলল, পপলু যেভাবে বলেছিল আমি সেভাবেই সব টাকা পয়সা সাদেক ভাইকে দিয়েছি। উনি 2 মাস ধরে অসুস্থ ছিলেন, হসপিটালে ভর্তি ছিলেন। আমার যোগাযোগ ছিল ওনার সঙ্গে। 10 তারিখে সাদেক ভাই মারা গেছেন। এখন তাহলে কি হবে? আমি ওনার ফ্যামিলির সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম। তারা কি বলে? ওনার বাচ্চারা ছোট, কলেজে পড়ে। ওনার ওয়াইফ বলল তিনি এই বিষয়ে কিছু জানেন না। ব্যবসার কোনো বিষয় নিয়ে সাদেক ভাই কখনো আলাপ করেননি। তারা এ সমস্ত টাকা পয়সার কোনো দায়ী দায়িত্ব নিতে পারবে না। আমার পাসপোর্টের কি অবস্থা তাও জানি না। মোট কত টাকা দিয়েছিলে? ইমন এই কথার উত্তর দিল না। দিতি বলল, এখন আর লুকিয়ে চুরিয়ে কি হবে? যা হওয়ার ছিল তা তো ঘটেই গেছে। টাকা যে ফেরত পাবে না সেটাও মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। তাই বলেই ফেলো, তোমার কত টাকা গচ্ছা গেল? 8.5 লাখ টাকা। এত টাকা তোমার কাছে ছিল? কিছু টাকা লোন নিয়েছিলাম। কাচুমাচু করে বলল ইমন। লোনও নিয়েছিলে? এই লোন এখন কিভাবে শোধ হবে? তুমি তো চাকরিটাও ছেড়ে দিয়েছো। অবশ্যই আমি চাকরির কথা কেন বলছি, তুমি তো আর চাকরি করবে না।
তোমার জন্য তো এসব ছোটখাটো চাকরি না, তোমার জন্য হচ্ছে ইউরো আর ডলার। তুমি কানাডা যাবে, নরওয়ে যাবে, তাই না? এসব চাকরি তো করবে আমাদের মতো সাধারণ লোকজন। দিতির খোঁচাগুলো ইমন বেশ ভালোভাবে বুঝতে পারছিল, কিন্তু এখন সে বেকায়দায় পড়ে গেছে। এখন যে যা বলবে সবই তাকে হজম করতে হবে। ইমন দিতির হাত ধরে বলল, বড্ড ভুল হয়ে গেছে, আমি এতদিন বুঝতে পারিনি। তুমি এখনো বুঝতে পারছো না? বিপদে পড়ে গেছো দেখে তুমি এমন চেহারা করে আছো। গত কয়টা মাস ধরে তুমি যা যা করেছো সব আমার মনে আছে। তোমাকে 1000 বার বোঝানোর পরও তুমি বুঝোনি। বললাম তো আমার ভুল হয়ে গেছে। দিতি উঠে দাঁড়িয়ে ক্লান্ত ভঙ্গিতে বলল, এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না। তোমারটা তুমি ভালো বুঝবে, কি করতে হবে না হবে। আমাকে এসব কথা বলো না, হাতটা ছাড়ো, আমার কাজ আছে। ইমন হাত ছাড়ল না। সে অনুনয় করে বলল, মানুষ কি ভুল করে না? ভুল কি ইচ্ছে করে করে? বললাম তো আমার ভুল হয়ে গেছে। আমি আসলে একটা ঘোরের মধ্যে ছিলাম, এমন কিছু হয়ে যাবে এটা আমি কল্পনাও করিনি। মানুষ ভুল করে, মানুষই তো ভুল করে। তুমি যাতে ভুল না করো তাই সবাই মিলে তোমাকে কতবার করে বুঝিয়েছি। তারপরও তুমি যদি এটাকে ভুল বলতে চাও, তোমার এই ভুলের মূল্য একটু বেশি পড়ে গেল না? তোমার কি মনে হয়? হাতটা ছাড়ো, আরো কিছুক্ষণ একা থাকো। একা থেকে সময় নিয়ে ভালো করে চিন্তা করো, তুমি কি করতে চেয়েছিলে আর কি হলো। দিতি, প্লিজ একটু সহজ হও। সবকিছুর জন্য সময় লাগে, সবাই তোমার মতো তাড়াহুড়ো জীবন কাটায় না। আমাকে সময় দাও, নিজেও সময় নিয়ে চিন্তা করো। টাকা পয়সা যা নষ্ট হয়েছে তা তো হয়েছেই, বাকি জীবনটা যাতে নষ্ট না হয় তেমন কিছু করা যায় কিনা ভেবে দেখো। তুমি এখনই কাউকে কিছু বলো না, আমি সবাইকে বুঝিয়ে বলবো। আমি কাউকে কিছু বলবো না, তোমার কথা তোমাকেই বলতে হবে। ইমনের হাতটা ছাড়িয়ে দিতি রুম থেকে বেরিয়ে গেল। তার ভীষণ ক্লান্ত লাগছে। এতগুলো টাকা এভাবে নাই হয়ে গেল, চিন্তা করেই কান্না পাচ্ছে। অনেকটুকু পিছিয়ে দিল ইমন তাদেরকে। রাতের খাওয়া দাওয়া শেষ করে ডাইনিং টেবিলেই সবাই মিলে আড্ডা দিচ্ছিল। অনেকদিন পর ছোট ছেলেকে সবার সঙ্গে একসাথে খেতে দেখে আসমা বললেন, ইমন মিয়া যে আজ সবার লগে একসাথে খাইলা, তোমারে তো এখন দেখাই যায় না। কখন আসো কখন যাও, কোনো খোঁজ খবরই পাই না। তুমি বিদেশ যাইবা কবে? ইমন আসমার কথার উত্তর না দিয়ে দিতির দিকে তাকালো। দিতি স্বামীর দিক থেকে চোখ সরিয়ে নিয়ে শাশুড়ির জন্য পান বানাতে লাগলো। আসমা বললেন, বউয়ের দিকে চাইয়া আসো কেন? কি জিগাইলাম উত্তর দাও। আম্মা, আমি একটু পরে তোমার রুমে আসছি, তোমার সঙ্গে কথা আছে। বলেই সে তার রুমে চলে গেল। আসমা প্রসঙ্গ পাল্টে বললেন, বাড়িতে একটা বিয়া শাদি হইলে কেমন হয়? চৈতি চিৎকার করে উঠল, কার বিয়ে দাদি? পিয়াপুর? আসমা হেসে বললেন, হইতেও পারে, বিয়া তো বড়ই হইয়া গেল, বিয়া তো দিতেই হইব। তারেক বলল, আমার মেয়ের এত তাড়াতাড়ি বিয়ে দেবো নাকি? পিয়া মাস্টার্স শেষ করবে, তারপর বিয়ের চিন্তা করব। আসমা বললেন, তাইলে অন্য কার বিয়া দেওয়া যায়? পিয়া স্পষ্ট বুঝতে পারলো তার দাদি কি বলতে চাচ্ছে। অসম্ভব রাগ হলো তার। দাদির মাথায় কি বেশি রকমের সমস্যা দেখা দিয়েছে যে কখন কি বলতে হয় সেটাও ভুলে গেছে। পিয়া উঠে দাঁড়িয়ে ওর রুমের দিকে যেতে লাগলো। আসমা বললেন, বোন তুমি উঠলা কেন? আসো আসো, বসো এইখানে। পিয়া আসমার কথার উত্তর না দিয়ে চলে গেল। দিতি বলল, পিয়ার আবার কি হলো? ও এমন করে চলে গেল কেন? তারেক বলল, আমি দেখছি। তারেক এসে মেয়ের রুমে ঢুকলো। পিয়া রুমে এসে শুয়ে পড়েছিল। বাবাকে ঢুকতে দেখে সে উঠে বসলো। তারেক মেয়ের সামনে দাঁড়িয়ে বলল, তুমি এভাবে চলে গেলে এলে কেন? শরীর খারাপ লাগছে? না। সবাই গল্প করছিলাম, তুমি আম্মার কথার উত্তর না দিয়ে রুমে চলে এসেছো। কি হয়েছে পিয়া? কিছু হয়নি। তাহলে চলো। সবাই কি মনে করবে তুমি এভাবে চলে আসলে? কেউ কিছু মনে করবে না, তুমি যাও, আমি যাব না। তারেক চেয়ারে বসে বলল, কি হয়েছে বলো তো? আমার কথা শুনে তোমার রাগ হয়েছে? আরে বাবা, নানি দাদিরা একটু একটু এমন মজা করেই। আম্মা বললো দেখে কি এখন তোমার বিয়ে দিয়ে দিচ্ছি? কখনো না। পিয়া মোবাইল ঘাঁটতে লাগলো। তারেক বলল, কি হলো, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না?
আমি এখন ঘুমাবো। ঠিক আছে ঘুমাও, কিন্তু সেটা সবাইকে সুন্দরভাবে বলে আসা যেত। তুমি যাও, গল্প করো, আমি ঘুমাবো এখন। তুমি তো এত তাড়াতাড়ি কখনো ঘুমাও না, তাহলে আজকে এই সময় ঘুমাতে যাচ্ছ কেন? তোমার কিছু হয়েছে পিয়া? না, কিছু হয়নি। তাহলে তুমি এমন বিরক্ত হয়ে কথা বলছো কেন? মনে হচ্ছে কথা বলতেই চাও না। কোনো সমস্যা থাকলে বলো। বাবা তুমি যাও তো। পিয়া, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তুমি বেয়াদবি করছো এখন। সবকিছু শুধু তুমিই করবে, আমরা কিছু করতে পারবো না, তাই না? পিয়া! ধমকে উঠল তারেক। 2 দিন ধরে দেখছি তুমি কেমন যেন করে যাচ্ছ। কোনো সমস্যা থাকলে বলো সেটা, এভাবে মেজাজ দেখাবে না বলে দিচ্ছি। তুমি বিয়ে করছো বাবা? হঠাৎ তারেক মিয়ে গেল। মেয়ের মুখে এমন কথা শুনতে হবে সে চিন্তাই করেনি। কি হলো, উত্তর দাও। তুমি বিয়ে করছো আমি জানি, তুমি ওই আন্টিকে বিয়ে করছো, তাই না বাবা? তারেক বোকার মতো পিয়ার মুখের দিকে তাকিয়েছে, তার মুখে কথা জোগাচ্ছে না। এর আগে নূপুর আরো 2বার ফোন করেছে। তৃতীয়বার ফোন আসার পর তারেক কল রিসিভ করলো। হ্যালো নূপুর। ব্যস্ত নাকি তুমি? না, বলো। আরো 2বার ফোন করলাম, আমি তো অপেক্ষায় ছিলাম তোমার ফোনের, তুমি তো কল ব্যাক করলে না, তাই ভাবলাম তুমি হয়তো ব্যস্ত। ব্যস্ত থাকলে কি, তোমার ফোন তো রিসিভ করতামই। ফোনটা রুমে ছিল আর আমি আম্মার সঙ্গে কথা বলছিলাম। চাচি ভালো আছেন? কি ব্যাপার, তোমার কি মন খারাপ? তোমার কথা শুনে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। না, তেমন কিছুই না, বাদ দাও সব। তুমি কি করছিলে? নানুকে ওষুধ খাইয়ে এলাম। ও, তোমাকে তো বলাই হয়নি, আমি শুক্রবারে ঢাকায় যাচ্ছি, আমার ছোট খালার ছোট ছেলের বিয়ের অনুষ্ঠান আছে। তুমি একা যাচ্ছ? চাচি যাবে না? আম্মা গেলে তো নানু একা হয়ে যাবে। আমি অবশ্য আম্মাকে যেতে বলেছিলাম, কিন্তু আম্মা রাজি হলো না। যাও, আনন্দ করে আসো। এসব অনুষ্ঠানে কিন্তু অনেক মজা হয়। আজকাল সবাই সবার থেকে অনেক দূরে সরে গেছে। সারা বছর তো কারোর সঙ্গে কারোর দেখাই হয় না। এসব বিয়ে শাদীর অনুষ্ঠানে এসে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয়ে যায়। একদম। তারে চুপ করে আছে দেখে নূপুর বলল, তুমি কি আমাকে বলবে তোমার কি হয়েছে? বললাম তো, কিছুই হয়নি। আমি খুব ভালোভাবে বুঝতে পারছি তোমার কিছু হয়েছে, তুমি না বলতে চাইলে সেটা অন্য কথা। মনটা একটু খারাপ হয়ে আছে নূপুর। মেয়েটা আমার উপর রাগ করে ঢাকায় চলে গেছে। কে? পিয়া? পিয়া রাগ করবে কেন? কি হয়েছে? পিয়া আমাকে ভুল বুঝে বসে আছে। সে কার কাছে কি শুনেছে আমি তো জানি না। ওই দিন রাতে হঠাৎ আমাকে জিজ্ঞাসা করলো আমি বিয়ে করছি কিনা। তুমি বিয়ে করছো? কাকে? মজা করো না, ভালো লাগছে না কিছু। সরি, কিন্তু পিয়া এমন কথা বললো কেন? নিশ্চয়ই বাসায় কোনো কথাবার্তা হয়েছে। আমারও তাই মনে হলো। আম্মাই কিছু একটা বলেছেন পিয়াকে। দিদির এটা বলার কথা না, কারণ দিদি হুট করে এমন কোনো কথা বলবে না যাতে আমার বাচ্চারা কষ্ট পায়। চাচি বা কেন বলবেন? তোমাকে তো আম্মার কথা বলছি। আম্মাই এগুলো শুরু করেছেন, আমাকে তো জোর করেছেন। ওই দিন রাতে সবার সামনে বিয়ের কথা তুললেন, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। হুট করে না আবার তোমার নামটা বলে ফেলেন। পরে পিয়া আমাকে সরাসরি জিজ্ঞাসা করেছে আমরা দুজন বিয়ে করছি নাকি। পিয়া আমার কথা জানে? মানে ও কেন সরাসরি আমার কথাই বলল? সেটা বুঝতে পারছি না, কোনোভাবে হয়তো জেনেছে। পিয়া কি বলল? কিছুই না, মন খারাপ করেছিল। ঢাকা যাওয়ার আগ পর্যন্ত আমার সঙ্গে কোনো কথা বলেনি, শুধু ঢাকায় পৌঁছে ফোন করে জানালো ঠিকমতো পৌঁছে গেছে। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, আমরা নিজেরাও তো বিয়ে নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা করছি না, অন্যরা বিষয়টাকে বিয়ে পর্যন্ত নিয়ে গেল কেন? আমি জানি না, হয়তো এটা ভাবছে আমরা দুজনেই তো এখন সেই আগের অবস্থাতেই আছি, তাই যদি দুজনকে আবার এক করে দেওয়া যায়। নূপুর দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কি তোমার জীবনে নতুন করে জটিলতার সৃষ্টি করলাম? এভাবে বলছো কেন নূপুর? এখানে তোমার কোনো দোষ নেই। পিয়ার সঙ্গে কথা বলে ওর অভিমান ভাঙাও। মেয়ে রাগ করে চলে গেছে দেখে তোমার মনটাও তো ভালো নেই। দেখি কথা বলবো। কিছু দেখা দেখির নেই, মেয়ের সঙ্গে কথা বলো। এইসব ছোটখাটো বিষয় একসময় বড় ইস্যু হয়ে দাঁড়ায়। আমরা যদি বিয়ের মতো বড় কোনো সিদ্ধান্ত নিতাম বা ভবিষ্যতেও নেই, তাহলে প্রথমেই আমি আমার 2 বাচ্চার সঙ্গে কথা বলতাম। ওরা দুজনেই অভিমানী। ওরা খুব বেশি মা ঘেঁষা ছিল বলেই নিজেদের কষ্টগুলো অন্য কারোর সঙ্গে শেয়ার করে না। যতটুকু যা বলার দুজন নিজেদের মধ্যেই বলাবলি করে, মাঝে মধ্যে অবশ্য আমাকেও বলে। আর এই কারণে অন্য কারো কাছ থেকে এভাবে বিয়ের কথা শুনে মেয়েটা বেশি কষ্ট পেয়েছে। তোমার ওকে তখনই বুঝিয়ে বলা উচিত ছিল।
পিয়া প্রসঙ্গটা নিয়ে এতটাই আচমকা কথা বলেছে যে আমি নিজেও অপ্রস্তুত হয়ে গেছি। ঠিক আছে, আমি এখন রাখছি। তুমি মেয়ের সঙ্গে কথা বলে মান অভিমান দূর করো। সাদ পিয়ার জন্য রেস্তোরাঁয় অপেক্ষা করছিল। পিয়া ক্লাস শেষ করে ওখানে চলে এলো। টেবিলের উপর ব্যাগটা নামিয়ে রেখে সাদের মুখোমুখি চেয়ারে বসে বলল, সরি, দেরি করে ফেললাম। কয়টা প্রিন্ট নেওয়ার দরকার ছিল, তাই দেরি হয়েছে। সমস্যা নেই, কি খাবে বলো, অর্ডারটা করে আসি। চকলেট স্মুদি খাবো, আর কিছু খাবো না। সাদ অর্ডার করে এসে বসলো। পিয়া বলল, কালকে কতক্ষণ ট্রেনিং তোমার? সারাদিন চলবে। কেন? এমনি। সাদ পিয়ার হাত ধরে বলল, পিয়া তুমি আমাকে বলবা তোমার কি হয়েছে? বললামই তো কিছু হয়নি, বারবার একই প্রশ্ন কেন করো? পিয়া প্লিজ এভাবে কথা বলো না। আজ কয়টা দিন হলো তুমি আমার সঙ্গে ভালোভাবে কথা বলছো না। আমি অস্থির হয়েছিলাম কখন ঢাকায় আসবো আর কখন তোমার সঙ্গে মুখোমুখি কথা বলবো। আমি কি কোনো ভুল করছি? আমার ভুল হয়ে থাকলে বলো, মনের মধ্যে নিয়ে বসে থাকলে তো আমি কিছুই বুঝতে পারবো না। পিয়া সাদের কথার উত্তর দিল না। সে মাথা নিচু করে বসে আছে। সাদ বলল, কথা বলো পিয়া। আমি কাজের মধ্যে থাকি ঠিকই, কিন্তু সারাক্ষণ তোমার টেনশন মাথায় ঘুরতে থাকে। তুমি এমন আচরণ করলে আমি ভালো থাকি না, তুমি খুব ভালোভাবে এটা জানো। পিয়া সাদের দিকে তাকিয়ে বলল, আমার বাবা আবার বিয়ে করবে। সাদ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আঙ্কেল বিয়ে করছে? কবে? কথাটা বলেই সাদ হেসে ফেলল। তুমি হাসছো? তুমি মজা পাচ্ছ? আমার বাবা বিয়ে করছে, এটা তোমার কাছে খুব হাসির কোনো ঘটনা মনে হচ্ছে? আরে না না, হাসির ঘটনা হবে কেন? আমি তো শুনে খুশি হলাম, মানে ভালো লাগলো অনেক। তুমি খুব খুশি হয়েছো? আচ্ছা আমার কথা বাদ দাও, তোমার মন খারাপ কেন? আঙ্কেল বিয়ে করেছেন এটার জন্য তোমার মন খারাপ? আমি জানি না, বাবার বিয়ের কথা শোনার পর থেকে আমার যে কেমন লাগছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। দেখো আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা। তুমি বুঝতে পারছো না, বুঝলে তুমি হাসতে না। আমি সত্যি খুশি হয়েছি, এভাবে তাকিও না। আমার কথাটাকে শোনো। অবশ্যই তোমার মন খারাপ হবে, তোমার জায়গায় আমি থাকলে আমারও মন খারাপ হতো, কারণ আমার মায়ের জায়গায় হুট করে আমি অন্য কাউকে কল্পনা করতে পারতাম না। আমি পারছি না, আমি কিছুতেই চিন্তা করতে পারছি না আমার মার জায়গায় অন্য কেউ থাকবে, বাবা আমাদের কাছ থেকে দূরে সরে যাবে। এটা হয়তো কোনো সন্তানই মানতে পারে না, কিন্তু একটা কথা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো পিয়া, আঙ্কেলের জীবনটা কিভাবে কাটবে বলো? তুমি রণ, তোমরা দুজন কি সারা জীবন ওনার সঙ্গে থাকবে? থাকা সম্ভব বলো? আমি জানি না, আমি কিছু ভাবতে গেলেই শুধু মার মুখটা মনে পড়ছে, আর আমি তারপর কিছু ভাবতে পারছি না। তুমি জিনিসটাকে একটু অন্যভাবে ভেবে দেখো, দেখবে তখন আর বিষয়টা এতটা খারাপ মনে হবে না। পিয়া সাদের দিকে তাকিয়ে অসহায়ভাবে বলল, আমি সত্যি অন্য কিছু ভাবতে পারছি না। আমি জানি মাকে ছাড়া বাবা ভীষণ লোনলি ফিল করে। আমি চাই বাবা ভালো থাকুক, কিন্তু আমি জানি না এই কথাটা কেন আমি মানতে পারছি না। বাবা তো কথাটা আমাকে সরাসরি বলতে পারতো। বাবার সঙ্গে আমার সব রকম কথা হয়, বাবা আমাকে না বলে কথাটা দাদিকে দিয়ে কেন বলাতে গেল? আঙ্কেল হয়তো সংকোচ বোধ করছিল। তুমি বললে না কবে বিয়ে? আমি কিছুই জানি না। আমি বাবার সঙ্গে কথা বলছি না। বাবা প্রতিদিন একবার করে ফোন করে, আমি দু একটা কথা বলে ফোন রেখে দিই। তোমার এমন ব্যবহারে উনিও কিন্তু কষ্ট পাচ্ছেন। তুমি এখনই বললে তুমি চাও আঙ্কেল ভালো থাকুক, অথচ তুমিও ওনাকে কষ্ট দিচ্ছ। আমি ইচ্ছে করে কোনো কিছু করছি না, আমার মধ্যে একটা ভয় কাজ করছে। মার মতো যদি বাবাও হারিয়ে যায় আমাদের দুজনের জীবন থেকে। বেশি বেশি বাংলা সিনেমা দেখছো নাকি আজকাল? পিয়া রাগ হয়ে গেল। তোমার কি আমার সব কথাকেই ফাজলামো মনে হচ্ছে? সৎমা কেমন হয় তুমি নিজে জানো না? নাটক সিনেমার গল্পগুলো মানুষের জীবনের গল্পই হয়, বুঝতে পেরেছো? আমি ওভাবে বলিনি প্রিয়া, তুমি তো এখন আমাকে ভুল বুঝতে শুরু করছো। সাদ উঠে গিয়ে খাবারের ট্রে নিয়ে এসে টেবিলে রাখলো। সেদিকে তাকিয়ে পিয়া আরো রাগ হয়ে গেল। এত কিছু কেন এনেছো? আমি তো বললামই শুধু স্মুদি খাবো। তুমি ইদানিং শুধু নিজেকে নিয়ে ভাবছো। মানে হচ্ছে যে আঙ্কেল তার বিষয়টাই দেখো। এখানে তুমি তোমার দিকটাই ভাবলে, নতুনভাবে জীবন শুরু করলে যে আঙ্কেল ভালো থাকতে পারেন, এটা একবারও ভাবছো? এটার সাথে খাবারের কি সম্পর্ক? আছে, সম্পর্ক আছে। এই যে আমি আজ সারাদিন না খেয়ে আছি, তুমি কি একটাবারও জানতে চেয়েছো আমি কি খাবো, কিংবা আমি কিছু খেয়েছি কিনা? তুমি সারাদিন কিছু খাওনি, কেন খাওনি? খেতে ইচ্ছা করে নাই, এনে তোমার স্মুদি। তুমি ইচ্ছা করলে আমার এখান থেকেও খেতে পারো। পিয়া হাত বাড়িয়ে গ্লাসটা নিল। সাদ বলল, পিয়া একটা কথা বলবো? বলো। এখান থেকে ফিরে গিয়ে
ফোন করে আঙ্কেলকে সরি বলবে। আমি কেন সরি বলবো? আমি কি দোষ করেছি? তুমি কোনো দোষ করনি, কিন্তু তুমি ওনার সঙ্গে কথা না বলে ওনাকে যে কষ্টটুকু দিচ্ছ সেটার জন্য সরি বলবে। পিয়া চুপ করে বসে আছে, মনে হচ্ছে সে স্বাদের কথা শুনতে পাচ্ছে না। স্বাদ বলল, এখন যদি আঙ্কেল আমাদের রিলেশনের ব্যাপারে জানতে পারেন আর তারপর আমাকে মানতে না চান, তখন তোমার কেমন লাগবে? দুটো কি এক বিষয় হলো? এত কঠিন করে জীবনকে দেখো না, ভালোবাসো আর ভালোবাসতে দাও। শুরুতেই কেন ধরে নিচ্ছ যা কিছু ঘটবে তার সবই খারাপ হবে? আমি আমার মার জায়গায় অন্য কাউকে ভাবতে পারছি না। আমি চেষ্টা করেও পারছি না। চেষ্টা করতে হবে না, কয়দিন চেষ্টা করা বাদ দাও, সময় নাও। সময় নিয়ে একবার ভাবো, যাদেরকে আমরা ভালোবাসি আমরা চাই তারা ভালো থাকুক। তুমি যখন চাইবে আঙ্কেল ভালো থাকুক, তখন দেখবে তোমার কোনো কিছু নিয়ে চেষ্টা করতে হবে না। মন থেকে একটা অন্যরকম অনুভূতি কাজ করবে। তুমি তো বড় হয়েছো পিয়া, একটু সময় নাও, তারপর আবার চিন্তা করো। তখন দেখবে এখনকার মতো এতটা কষ্ট লাগবে না। কাজের খালা না আসায় পিয়াদের ফ্ল্যাটের সবাই মিলে আজকে রান্না করছে। মাঝে মধ্যে যখন খালা ফাঁকি দেয় তখন সবারই ভীষণ বিরক্ত লাগে, কিন্তু আজ ওরা সবাই পিকনিকের মুডে আছে। একে তো ঐশীর জন্মদিন, তার উপর আজ ওদের কারোরই ক্লাস নেই, তাই সকাল থেকে ওরা ঐশীর জন্মদিনটাকে পালন করার জন্য নানা রকম প্ল্যান করছে। প্রথমে ঠিক করা হয়েছিল দুপুরে সবাই মিলে মোঘল মহলে খেতে যাবে, কিন্তু মরিয়াম বলল সে গত সপ্তাহেই কাচ্চি রান্না শিখেছে এবং রান্নাও করেছে, তাই দুপুরে বাইরে খাওয়ার প্ল্যান বাতিল করে কাচ্চি রান্নার জোগাড় যন্ত্র শুরু করেছে তারা। দারোয়ান চাচাকে দিয়ে খাসির মাংস, বাসমতি চাল আর অন্যান্য উপকরণ আনানো হলো। পিয়া আর মিম রান্নার কাজে তেমন পারদর্শী না হলেও মরিয়মের পাকা রাঁধুনি সুলভ আচরণ দেখে তারা দুজনও সাহস করে রান্নায় লেগে পড়েছে। ঐশীকে আজ কোনো কাজ করতে দেওয়া হবে না। ঐশী চেয়ারে বসে ওদের কাজ দেখতে দেখতে বলল, আমি একটা জিনিস জানি, তোমরা কি ওই জিনিসটা জানো? মিম উৎসুক হয়ে বলল, কোন জিনিসটা ঐশী আপু? মিল্টনের ভাইরাল ভিডিওটা? আরে না, মিল্টন না, আমাদের চারজনের মধ্যে একজনের কথা বলছি। কার কথা? কার কি হয়েছে? তোমরা কি সত্যিই জানো না? কি পিয়া, বলনি কাউকে তোমার ওই মানুষটার কথা? পিয়া রসুনের খোসা ছাড়াচ্ছিল। ঐশীর কথা শুনে ওর হাত থেমে গেল। সে কিছুদিন আগে মরিয়মকে স্বাদের কথা জানিয়েছে। মিম বা ঐশীর সঙ্গে স্বাদকে নিয়ে তার কোনো কথা হয়নি। মিম অতি উৎসাহ নিয়ে ঐশীর সামনে এসে দাঁড়ালো। ঐশী আপু প্লিজ বলো কোন ছেলে? ইস, আমি কেন জানি না। পিয়া, তুই আমাদের কাছ থেকে এমন একটা বিষয় লুকিয়ে রেখেছিস। ঐশী আপু জলদি বলো, আমার আর সহ্য হচ্ছে না। আমিও তেমন কিছু জানি না, কারণ পিয়া আমাকেও কিছু বলেনি। প্রিয়া আমাদের মোটেই আপন ভাবে না। তাহলে তুই জানলি কেমন করে? আমি দেখেছি দুজনকে, তাই না প্রিয়া? একবার না, দুইবার দেখেছি ছেলেটাকে। ছেলেটা কিন্তু সুন্দর আছে। এই প্রিয়া, কিছু বলো না। তুমি এমন কেন ভাই? আমার সাদাপের কথা তো সবাই জানে। এসব কথা পেটে নিয়ে বসে থাকা যায় নাকি? মরিয়ম বলল, আপু শোনো, প্রিয়া যখন বলতে ইচ্ছে করবে তখন সে আমাদেরকে বলবে। প্রিয়ার কথাই বলুক না, তুমি কেন কথা বলছো? স্বাদের বিষয় নিয়ে পিয়ার এখন একদমই কথা বলতে ইচ্ছে করছে না, তবুও সে বলল, ঐশী আপু, আমি তোমাদের সবাইকেই বলবো, একটু সময় দাও, সবই জানতে পারবে। ঐশী জিজ্ঞেস করলো, প্রিয়া তোমার কি মন খারাপ? কয়দিন ধরে দেখছি তুমি কেমন যেন করে থাকো। তুমি এত চুপচাপ থাকার মানুষ তো না। কি হয়েছে প্রিয়া? বাসায় সবাই ঠিক আছে তো? কিছু একটা হয়েছে? তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে রাগারাগি চলছে নাকি? না, ওই সব কিছু না। মরিয়ম বলল, কার ফোন বাজে? এই প্রিয়া, তোর রুম থেকে আওয়াজ আসছে। পিয়া রসুনের বাটি সরিয়ে রেখে বেসিনে হাত ধুয়ে রুমে এসে ঢুকলো। ততক্ষণে রিং থেমে গেছে। পিয়া মোবাইল ফোন হাতে নিতেই আবারও রিং হলো। তারেকের ফোন। পিয়া ফোন রিসিভ করলো। হ্যালো বাবা, বলো। কেমন আছো মা? ভালো, তুমি? তারেক প্রশ্নের উত্তর না দিয়ে জিজ্ঞেস করলো, তুমি বৃহস্পতিবারে আসছো তো? না, আমি এই মাসে আসবো না, বলেছি তো তোমাকে। কেন আসবে না? এখন তো তোমার পরীক্ষাও নেই। এমনিতে আসতে ইচ্ছা করছে না। চলে আসো। রণ জিজ্ঞেস করেছিল তুমি কখন আসবে। কথা হয়েছে রণর সঙ্গে? হয়েছে। আমি বৃহস্পতিবার টিকিট কেটে দিচ্ছি, তুমি চলে আসো। বললাম তো এখন আসবো না। পিয়া, তুমি এত বিরক্ত হয়ে কথা বলছো কেন? কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি বাবা, আমি এখন ফোন রাখবো, আমি কাজ করছিলাম। কি এত জরুরি কাজ করছো যে তুমি আমার সঙ্গে 2 মিনিট কথা বলতে পারছো না?
কথা বললাম তো। প্রিয়া, আমি কিন্তু খুব ধৈর্যের সঙ্গে তোমার এই ব্যবহার সহ্য করে যাচ্ছি। এর চেয়ে আর বেশি বাড়াবাড়ি করো না। কোনো সমস্যা থাকলে সরাসরি কথা বলো আমার সঙ্গে। সাদ পিয়াকে বারবার করে বুঝিয়েছে পিয়া যেন তার বাবাকে সরি বলে, নিজেদের ভেতরের মনোমালিন্য মিটিয়ে নেয়। কিন্তু পিয়া কয়েকবার চেষ্টা করেও কিছুতেই সরি বলতে পারেনি, বরং জিনিসটা আরো জটিল করে তুলেছে। তারেক বলল, শনিবারে তোমার মার মৃত্যুবার্ষিকী, এদিনটায় সবাই একসঙ্গে থাকতে চাই। আমি টিকিট কাটছি, তুমি বৃহস্পতিবার চলে আসো। আমার মার মৃত্যুবার্ষিকী হয়েছে, তাতে কি হয়েছে? মাকে নিয়ে তোমার না ভাবলেও চলবে, তুমি অন্য কিছু নিয়ে ভাবো। পিয়া এমন কঠিন কোনো কথা বলতে চায়নি, কিন্তু মুখ ফসকে কি করে যেন বেরিয়ে গেল কথাটা বলার সঙ্গে সঙ্গে তার ভীষণ অনুশোচনা হলো। তারেকও এমন কিছু আশা করেনি মেয়ের কাছ থেকে। সে বলল, ঠিক আছে, তোমার আসতে হবে না। আমার মেয়ে যে কবে এত বড় হয়ে গেছে আমি তা বুঝতেই পারিনি। তারেক ফোন রেখে দিলে পিয়া হঠাৎ কাঁদতে শুরু করলো। তাড়াতাড়ি রুমের দরজা বন্ধ করে দিয়ে সে সাদকে ফোন করলো। সাদ কিছুক্ষণ আগে অফিসে এসেছে। অফিস সময়টাই কাজের বেশ চাপ থাকে, তাই এই সময় পিয়া কখনো ফোন করে না। সকাল সকাল পিয়ার ফোন পেয়ে সাদও অবাক হলো। হ্যালো পিয়া। কোথায় তুমি? আমি তো অফিসে। কেন? এমনি রেখে দিই তাহলে। রেখে দিও, কিন্তু ফোন করলে কেন সেটা তো বলো। কিছু না, রাখছি। কি হয়েছে পিয়া, তুমি কাঁদছো নাকি? হ্যালো পিয়া। বাবা ফোন করেছিল। ও, প্রতিদিনকার মতো আজকেও নিশ্চয়ই আঙ্কেলকে সরি বলনি? না। বলনি তো বলনি। তোমার জীবন, তোমার ইগো প্রবলেম, সবই তো তোমার। আমি বাবার সঙ্গে খারাপভাবে কথা বলেছি। সে তো তুমি গত কয়দিন ধরেই বলছো। এটাতে এত মন খারাপের কি আছে? তুমি কি আমার সঙ্গে একটু ভালোভাবে কথা বলবে? আমার ভীষণ কষ্ট হচ্ছে। প্লিজ কান্না থামাও। আঙ্কেলকে ফোন করে সবকিছুর জন্য সরি বলো। বাবা মাকে সরি বলে কেউ ছোট হয়ে যায় না। বিষয়টা ছোট হয়ে যাওয়ার না, তুমিও আমাকে ভুল বুঝছো। পিয়ার কান্নার দমক বেড়ে গেল। আচ্ছা সরি বাবা, এখন তো কথা বলতে পারছি না। আমি লাঞ্চ টাইমে ফোন করব। তুমি মন খারাপ করে থেকো না প্লিজ। আর যদি সম্ভব হয় প্লিজ বাবার সাথে কথা বলো। উনিও ভীষণ কষ্ট পাচ্ছেন পিয়া। আমি এখন রাখি প্লিজ। ঠিক আছে, বাই। পিয়া ফোন রেখে কিছুক্ষণ চুপ করে বসে রইল। তার বাবাকে সরি বলার জন্য মনে মনে কথা গুছিয়ে নিয়ে ফোনটা হাতে নিল। দুবার ফোন করার পরও তারেক ফোন রিসিভ করলো না। এখন হয়তো তারেক অফিস যাচ্ছে। গাড়ি চালানোর সময় সে সব সময় ফোনটাকে সাইলেন্ট মুডে রাখে। পিয়া ফোনটা বিছানায় রেখে রুমের দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। ঘণ্টাখানেক পর সে ফোন করে বাবার সঙ্গে কথা বলবে। নূপুর লাঞ্চ টাইমে রেস্টুরেন্টে দেখা করতে চেয়েছিল। মন মেজাজ ঠিক না থাকায় তারেক ওকে না করে দিয়েছে। নূপুর তখন কিছু না বললেও লাঞ্চ টাইমে খাবার নিয়ে অফিসে চলে এসেছে। তারেকের রুমে ক্লায়েন্ট থাকায় নূপুর রিসিপশন এরিয়ায় বসে অপেক্ষা করছিল। ক্লায়েন্টকে বিদায় দেওয়ার জন্য তারেক রুম থেকে বেরিয়ে এসে নূপুরকে দেখে খুব একটা অবাক হলো না। নূপুর এমনই, যখন তার মন যা চায় সে তাই করে বসে। তারেক নূপুরের সামনে এসে বলল, তুমি কখন এসেছো? মাত্র 25 মিনিট আগে। তুমি আসবে এটা ফোনে বললেই পারতে। খামোখা এতক্ষণ অপেক্ষা করলে। এসো রুমে এসো। রুমে ঢুকে নূপুর বলল, আমার তো অপেক্ষা করতে সমস্যা নেই। তুমি যদি বিরক্ত হও তাহলে চলে যাই। আমি বিরক্ত হব কেন? কেন বিরক্ত হবে সেটা তো জানি না, কিন্তু তোমার চেহারা বলছে তুমি বিরক্ত হয়ে আছো। কি হয়েছে? কাজে কোনো ঝামেলা? কিছুই হয়নি। তুমি খাবার এনেছো কেন? আমরা বাইরেই যেতাম না হয়। এখন তো এনেই ফেলেছি, অন্যদিন বাইরে যাওয়া যাবে। রুমের সঙ্গে লাগোয়া ছোট একটা সার্ভিস এরিয়া আছে। নূপুর সেখানে গিয়ে প্লেট, গ্লাস, চামচ নিয়ে এলো। খাবার বাড়তে বাড়তে জিজ্ঞেস করলো, এখন আর কোনো ক্লায়েন্ট আসবে না তো? না, এখন কেউ আসবে না। বাহ, আজ সব ঘরের খাবার। ভাবলাম তোমার হয়তো বাইরের খাবার খেতে ইচ্ছে করছে না, তাই আজ সব বাড়ির খাবার এনেছি। এটাই ভালো হয়েছে। তারেক খাবারের প্লেটটা নিজের দিকে টেনে নিয়ে বলল। নূপুর খাওয়ার ফাঁকে তারেককে লক্ষ্য করলো। তারেক যেন এখানে থেকেও নেই, খেতে হবে দেখেই খাবার মুখে তুলছে। খাওয়া বাদ রেখে এক দৃষ্টিতে কিছুক্ষণ সর্ষে ইলিশের তরকারির দিকে তাকিয়ে রইল। নূপুর তাড়া দিল, কি হলো তোমার? খাচ্ছ না কেন? এই তো খাই। তারেক ভাতের গ্রাস মুখে তুলল। নূপুর বলল, আমি কালকে ঢাকা যাচ্ছি। কালকে? তুমি না মাত্রই ঢাকা থেকে ফিরলে? কাজ আছে একটু। আমার এক ফ্রেন্ড লিপিকা ওর ফ্যামিলি নিয়ে দেশের বাইরে চলে যাচ্ছে। ও খুব করে বলেছে 2টা দিন ওর সঙ্গে কাটাতে। আমাদের আরও 3 বন্ধু আসছে। আমরা সবাই লিপিকার বাসাতেই থাকব। বাহ, ভালো তো। কখন যাবে? কাল সকালেই যাব। নূপুর, তোমাকে একটা কথা বলবো। বলো।
জিজ্ঞেস করতে হচ্ছে কেন? আমার মনে হয় আমাদের সম্পর্কে নিয়ে আমরা দুজন যা কিছু ভাবছিলাম সেই ভাবনাটা বন্ধ করে দেওয়া উচিত। আমাদের আর এগোনো ঠিক হবে না। নূপুরের খাওয়া থেমে গেল। হঠাৎ এই কথা কেন? আমার মনে হচ্ছে নিজেদের নিয়ে ভাবতে গিয়ে আমরা অন্যদেরকে কম গুরুত্ব দিচ্ছি। আমাদের দুজনের আবেগটা অন্যরা বুঝবে না নূপুর। আমার বাচ্চারা হয়তো আমাকে স্বার্থপর ভাবতে শুরু করেছে। পিয়া এখনো রাগ করে আছে। বাড়িতে আসতে বললাম, সে বলল আসবে না। ওর কাছে হয়তো মনে হচ্ছে বাবা যদি আবার বিয়ে করে তাহলে ওরা ওদের বাবার কাছ থেকে দূরে সরে যাবে। আমার মেয়েটা বড্ড অভিমানী, সে তার বাবাকে কারোর সঙ্গে শেয়ার করতে রাজি না। রনও স্বাভাবিক আছে, পিয়া তো ওকেও বলেছে, কিন্তু সে কোনো রকম প্রতিক্রিয়া দেখায়নি এখনো পর্যন্ত। নূপুর খাওয়া থামিয়ে তারেকের দিকে চেয়ে আছে। তারেক বলল, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? খাও। তুমি আমার ভাগ্যে কোনো কালেই কি ছিলে না? না ও কালে না এই কালে। আমার ভাগ্যটা এমন কেন বলো তো? আমি কি খুব বেশি কিছু চেয়েছি জীবনের কাছে? আমার এতটুকুই চাওয়া, তাও জীবন আমাকে বারবার ফিরিয়ে দেয় কেন তারেক? তারেকের কাছে এ প্রশ্নের কোনো উত্তর নেই। এত বছর পর যখন নতুন করে নূপুরের সঙ্গে দেখা হলো, কথা হলো, শুরুতে তারেকের একবারও মনে হয়নি সে আর নূপুর নতুন জীবন শুরু করবে। সময়ের সাথে সাথে যতবারই তাদের দুজনের দেখা হয়েছে, ভালো লাগা কেবল বেড়েছে। পুরনো স্মৃতি মনে পড়ে। নতুন করে আবারও নূপুরের প্রেমে পড়ে গেছে সে। তখন একবারও মনে হয়নি তার আর নূপুরের সম্পর্ক নিয়ে তার সন্তানদের মধ্যে এমন প্রতিক্রিয়া হবে। তারেক নিজেকেই দোষ দিল। তার উচিত ছিল সব দিক চিন্তা করে সামনে এগোনো। বেচারি নূপুরকেও শুধু শুধু কষ্ট দিল সে। নূপুর বলল, খাও তো, এসব হাবিজাবি বিষয় নিয়ে একদম টেনশন করো না। আরে বাবা, তুমি এমন চেহারা করছো যে দেখে মনে হচ্ছে আমাদেরকে কেউ কালা পানির সাজা ভোগ করে পাঠাচ্ছে। আচ্ছা শোনো, পিয়ার ফোন নাম্বারটা আমাকে দিও তো। তোমাদের বাপ বেটির মনোমালিন্যের কারণ তো আমি, তাই না? আমি পিয়ার সঙ্গে কথা বলে বিষয়টা ওকে বুঝিয়ে বলবো। তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। পিয়ার সঙ্গে তোমার কথা বলতে হবে না। বলতে হবে। তুমি ফোন নাম্বার না দিলে আমি দিদির কাছ থেকে নিয়ে নেব। এমন একটা কঠিন কোনো ব্যাপার না। তারেকের কাছ থেকে পিয়ার ফোন নাম্বার নিয়েছিল নূপুর, কিন্তু এর মধ্যে সে পিয়াকে ফোন করেনি। নূপুর ঠিক করে রেখেছিল ঢাকায় আসার পর একসময় পিয়ার সঙ্গে কথা বলে নেবে। আজ দুপুরে সে ঢাকায় এসেছে। ঢাকায় এসে বন্ধু শুভ্রার বাসায় উঠেছে। সারাদিনের ব্যস্ততার পর এখন একটু অবসর মিলেছে। একটু পরই আবার বন্ধুরা মিলে লিপিকার বাসায় যাবে। পিয়ার কথা মনে পড়তেই নূপুর মোবাইল ফোন হাতে নিল। রাত প্রায় 10টা বাজছে। খুব বেশি রাত হয়নি এখনো। এই শহরের লোকজন রাত 12টা-1টার আগে ঘুমায় না। নূপুর পিয়ার নাম্বার ডায়াল করলো। প্রথমবারই পিয়া ফোন রিসিভ করলো। হ্যালো। হ্যালো পিয়া। জি, আপনি কে বলছেন? তুমি কি আমাকে চিনতে পারবে? আমি নূপুর। তোমার সঙ্গে একবার আমার দেখা হয়েছিল তোমার বাবার অফিসে। পিয়া নূপুরকে চিনতে পারলো এবং চিনতে পেরে ওর ভীষণ রাগ হলো। এই মহিলা কেন তাকে ফোন করেছে? পিয়া, শুনতে পাচ্ছ? জি বলেন। তুমি ভালো আছো? আমি কি তোমাকে অসময়ে বিরক্ত করলাম? না না না, ঠিক আছে, বলেন আন্টি। পিয়া, তুমি কি ব্যস্ত ছিলে? পিয়া বিরক্ত হলো। মহিলা কাজের কথা না বলে পেঁচাচ্ছে কেন? সে বলল, আন্টি, আপনি কোনো কাজে ফোন করেছেন? পিয়ার গলার স্বরে নূপুর বুঝতে পারলো পিয়া বিরক্ত হচ্ছে। সে বলল, কাজ? আবার ঠিক কাজও না। তোমার যদি সময় হয় আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। পিয়া এবার তার বাবার উপর রাগ হচ্ছে ভীষণ। বাবা কি করতে এই মহিলাকে তার ফোন নাম্বার দিয়েছে? সে রাগটাকে সামলাতে চেষ্টা করেও পারল না। উঁচু গলায় বলল, কি কথা আন্টি, একটু জলদি বলবেন প্লিজ। ও, তুমি বোধহয় ব্যস্ত আছো। ঠিক আছে, আমি তাহলে পরে কথা বলি। আচ্ছা শোনো, তোমার সঙ্গে কি একবার দেখা হতে পারে? আমি এই মাসে সিলেট যাব না। না না, সিলেট না, আমি এখন ঢাকায় আছি। তুমি যদি ঘন্টাখানেক সময় বের করতে পারো তাহলে আমরা দেখা করতে পারি। সরি আন্টি, আমার এখন লেখাপড়ার ভীষণ চাপ। কোথাও গিয়ে দেখা করা সম্ভব না। যা বলার আপনি ফোনেই বলেন। এক কাজ করো, কাল তোমার ক্লাস আছে? জি। ক্লাস কখন শেষ হবে? 4:30টায়। তোমার যদি অন্য কোনো কাজ না থাকে বা সমস্যা না থাকে আমি ওই সময় চলে আসতে পারি। আমরা যমুনার কোনো একটা রেস্তোরাঁয় বসে কথা বলতে পারি। মহিলার কি এমন কথা আছে যে সামনাসামনি বলতে হবে? আশ্চর্য তো। পিয়া না বলতে গিয়েও কি মনে করে বলল, আন্টি, আমি আপনাকে কাল সকালে জানাচ্ছি।
কথাটা শেষ করেই নূপুর ফোন রেখে দিল। পিয়া কিছুক্ষণ ভাবার চেষ্টা করলো নূপুর তাকে কি বলতে পারে। মহিলা কি তাকে নিজের দলে টানার জন্য দেখা করতে চাইছেন? উনি কি বলতে চান? মা হিসেবে তিনি খুব ভালো হবেন? হেন তেন ভেবেচিন্তে কিছুই বুঝতে না পেরে পিয়া সাদকে ফোন করলো। হ্যালো, আমি তোমাকে এখনই ফোন করতাম। কি করো? কিছু করি না। তুমি কি করো? এই তো ডিনার শেষ করলাম। কি খেয়েছো? আসার সময় খাবার নিয়ে এসেছি। সানা নেই, তাই রান্নার খালাকে আসতে নিষেধ করেছি। সানা কোথায় গেছে? সানা 2 দিন হলে থাকবে। তুমি কি করছিলে? কিছুই না, ওই মহিলা ফোন করেছিল। কোন মহিলা? নূপুর আন্টি। নূপুর আন্টিকে? তুমি সব কথা ভুলে যাও কেন? বাবার সঙ্গে। ও হ্যাঁ, চিনেছি। উনি তোমাকে ফোন করেছেন? কেন? কথা বলতে চায় আমার সঙ্গে। কোন বিষয়ে কথা? জানি না, সামনাসামনি বসে কথা বলতে চান। কবে? কালকে। কালকে? কিন্তু তুমি তো এই মাসে সিলেট যাচ্ছ না। উনি ঢাকায় আছেন, কাল বিকেলে দেখা করতে চান। আমি কি করব বুঝতে পারছি না। আমি না বলেছিলাম, কিন্তু উনি নাছোড় বান্ধা টাইপ। আমার কথা শুনলেনই না। দেখা করো, দেখো উনি কি বলেন। উনি আর কি বলবেন? আমাকে পটানোর চেষ্টা করবেন না। দেখা করতে পারো, উনি পটানোর চেষ্টা করলেই তো আর হবে না। তুমি পড়বে কেন? তুমি কঠিন হয়ে থাকবা, আয়রন লেডি টাইপ কঠিন। মজা নিচ্ছ? মজা নিলাম কখন? উনি যদি তোমার এখানে আসেন তাহলে দেখা করো, কি বলতে চান সেটা শুনো। দেখা করব তাহলে? দেখো, আমি কোনো সমস্যা দেখি না। ওনার সঙ্গে কথা বলে যদি তোমার মনের ভেতরে জমে থাকা কষ্টের মেঘ গলতে শুরু করে, সেটা তো ভালোই। আমার মনের ভেতর কোনো মেঘ জমে নেই। আমি দিব্যি দেখতে পাচ্ছি বিগত কিছুদিন যাবৎ তোমার মনের আকাশটা ঘন মেঘে ছেয়ে আছে। এই মনে হয় মেঘ কেটে গেল, পরক্ষণেই দেখি আরও আধার। তুমি ওনার সঙ্গে দেখা করতে পারো। যে কথাটা তুমি আঙ্কেলকে বলতে পারছো না, সেই কথাগুলো হয়তো সহজে ওনাকে বলে ফেলতে পারবে। তুমি বলছো দেখা করতে? আমি দেখা করতে বলছি না, আমি বলছি তুমি চাইলে দেখা করতে পারো, কোনো ক্ষতি তো নেই। ঠিক আছে। কি ঠিক আছে? আমি ওনাকে জানিয়ে দিচ্ছি কাল দেখা করব। প্রিয়া, আমার দরকার তোমার ভালো থাকা দিয়ে। আজ এতগুলো দিন হয়ে গেল এই বিষয়টা নিয়ে তুমি আপসেট হয়ে আছো। আমার সঙ্গেও ঠিকমতো কথা বলছো না। তুমি জীবনটাকে ভীষণ জটিল করে দেখছো। জীবন এতটাও জটিল না প্রিয়া। আমি ইচ্ছে করে এসব করছি না। আমি কাউকে বোঝাতে পারছি না আমার মনের ভেতর কি চলছে। তুমি আমাকে ভুল বুঝো না। আমি তোমাকে ভুল বুঝছি না। মন খারাপ করো না প্রিয়া, সব ঠিক হয়ে যাবে। ক্লাস শেষ করে পিয়ার আসার কথা ছিল। পিয়া যমুনায় ঢুকে নূপুরকে ফোন দিল। নূপুর 2 মিনিটের মধ্যেই চলে এলো। পিয়ার সামনে এসে দাঁড়িয়ে বলল, তুমি পিয়া, ঠিক তো? জি। আমি নূপুর, চিনেছো আমাকে? জি। আমরা উপরে গিয়ে কথা বলতে পারি? আমার কোনো সমস্যা নেই। পিয়া বলল, এসো। লিফটের দিকে আঙুল দেখিয়ে নূপুর সামনে এগোলো। পিয়াও পিছে পিছে গিয়ে লিফটে উঠল। এখানে আসার পর তার মনে হচ্ছে আসা উচিত হয়নি। এখন তার ভীষণ অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে সে কোনো কথাই বলতে পারবে না। যাকগে, এখন আর কিছু করার নেই, যা হবে দেখা যাবে। রেস্তোরাঁয় ঢুকে নূপুর পিয়াকে নিয়ে বসে জিজ্ঞেস করলো, তারপর বলো তুমি কেমন আছো? ভালো আছি। জিজ্ঞেস না করলে খারাপ দেখায়, তাই পিয়াও একই প্রশ্ন করলো নূপুরকে। ভালো আছে জানিয়ে নূপুর বলল, কি খাবে বলো? আমি কিছু খাবো না আন্টি, থ্যাঙ্কস। কিছু খাবে না? তাই কি হয়? কিছু তো খেতেই হবে। ঠিক আছে, শুধু কফি খাবো, আর কিছু না। নূপুর কফি আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে বলল, এবার বলো তো তোমাদের বাপ মেয়ের মধ্যে কিসের অভিমান চলছে? পিয়া চোখ বড় করে তাকাতেই নূপুর বলল, আচ্ছা, আমি আগেই সরি বলে নিচ্ছি। আমি তোমাদের ফ্যামিলি ম্যাটারে একদম ঢুকতে চাইনি, কিন্তু আজ অনেকগুলো দিন হয়ে গেল তোমার বাবা মন খারাপ করে আছে। আমি তোমার বাবার কাছেই শুনলাম তুমিও মন খারাপ করে সিলেট থেকে ঢাকায় চলে এসেছো। এর মধ্যে আর বাড়ি যাওনি, কারো সঙ্গে সেভাবে কথাও বলছো না। এই আন্টি নিশ্চয়ই এখন নিজের গুণগান শুরু করে দেবে। আমার বাবা কি আপনাকে পাঠিয়েছে আমার সঙ্গে কথা বলার জন্য? বাবা আমার সঙ্গে সরাসরি কথা বললেই পারতো, আপনাকে পাঠানোর দরকার কি ছিল? তোমার বাবা আমাকে পাঠায়নি তো, বরং তোমার বাবা আমাকে নিষেধ করেছিল তোমার সঙ্গে কথা বলতে। সে বলেছিল এটা তার ব্যক্তিগত বিষয়। আমিও চাইনি তার ব্যক্তিগত বিষয়ে নাক গলাতে। আমি বারবার করে তোমার বাবাকে বলেছি তোমার সঙ্গে কথা বলে সম্পর্কটা সহজ করে নিতে,
কিন্তু কী কারণে যে তোমাদের অভিমানের দেওয়াল ভাঙছেই না বুঝলাম না। আমি মনে করি আমার কারণেই যেহেতু এই অবস্থা তৈরি হয়েছে, তাই না চাইতেও আমাকে দুজনের মধ্যে ঢুকে যেতে হলো। আমি ভীষণ অপরাধ বোধে ভুগছি এই কয়েকদিন ধরে। পিয়া কোনো কথা না বলে চুপচাপ নূপুরের কথা শুনছে। উনি কোন দিক দিয়ে নিজেকে এই ফ্যামিলির জন্য অপরিহার্য হিসেবে দেখাবেন, পিয়া সেটা শোনার অপেক্ষায় আছে। নূপুর বলল, পিয়া, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। আমিও তো এই বয়স পার করে এসেছি। তোমার জায়গায় আমি হলে আমিও হয়তো এমনই করতাম। আমার কাছেও মনে হতো বাইরের কোনো এক মানুষ জোর করে আমাদের জীবনে ঢুকে পড়তে চাইছে, আমার আব্বাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিতে চাইছে। আমিও ভীষণ বিরক্ত হতাম, আমিও ইনসিকিউর ফিল করতাম। জানো পিয়া, যখন আমি ছোট ছিলাম ভাবতাম আমার প্রয়োজনের সব জিনিস আব্বা আমার কাছ থেকে পাওয়াটা আমার অধিকার। সব বাচ্চারাই হয়তো এমনটা ভাবে। আবদারের জিনিসটা পেলেই আমি খুশি হয়ে যেতাম। ওই জিনিসটা দিতে আব্বা আমার কষ্ট হবে কিনা তখন তো এত কিছু বুঝতাম না। বাবা মারও যে কষ্ট থাকে, বাবা মায়েরও যে নিজস্ব একটা চাওয়া পাওয়া থাকতে পারে, এটা একটা সময় পর্যন্ত আমার মাথায় ছিল না। তারা যে আমাদের শখ মেটাতে গিয়ে নিজেদের বঞ্চিত করেন, এটা আমি তখন বুঝেছি যখন আমি নিজে মা হয়েছি। অনেকক্ষণ পর পিয়া কথা বলল, আপনার বাচ্চা আছে? নূপুর হাসল, ছিল, এখন নেই। আমার ফুটফুটে সুন্দর একটা ছেলে ছিল। আল্লাহ আমার ছেলেকে ওনার কাছে নিয়ে গেছেন। এই প্রথম পিয়ার যেন কেমন লাগলো। অদেখা সেই বাচ্চার জন্য মন কেমন করে উঠল। নূপুর পিয়ার দিকে কফির মগ এগিয়ে দিয়ে বলল, বাচ্চারা ভালো না থাকলে বাবা মাও ভালো থাকতে পারে না পিয়া। জীবনে এমন একটা সময় আসে যখন বাচ্চার আনন্দেই বাবা মা আনন্দ পায়। তোমার বাবা সারাক্ষণ তোমাদের দুই ভাই বোনের গল্প করতে থাকে, জানো? তুমি এখানে একা থাকো, এটা নিয়েও তার যে কত দুশ্চিন্তা। পিয়া অনেক কথা বলবে চিন্তা করে এসেছিল, কিন্তু নূপুর এমনভাবে কথা বলছে যে সে কথাগুলো বলার সুযোগই পাচ্ছে না। নূপুর হঠাৎ পিয়ার হাত ধরে বলল, শোনো মেয়ে, তোমার বাবা তোমাদেরকে অনেক বেশি ভালোবাসে। তুমি তার সঙ্গে রাগ করে আছো দেখে বাবা ভীষণ কষ্ট পাচ্ছে। ফোন করে বাবার সঙ্গে মন খারাপ মিটিয়ে নিও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাদের জীবনে ঢোকার কোনো চেষ্টাই করব না। তোমাদের বাবা তোমাদেরই থাকবে। তুমি নিশ্চিন্ত থেকো পিয়া। তোমার কফি তো ঠান্ডা হয়ে গেল, চেঞ্জ করে দিতে বলবো? না আন্টি, আমি খাচ্ছি। আসার পর থেকে এই প্রথম পিয়াই গলার স্বর নরম হলো। সে দ্রুত কফি শেষ করলো। নূপুর বলল, এই কথাগুলো আমি তোমাকে ফোনেও বলতে পারতাম, কিন্তু আমার মনে হলো সামনাসামনি কথাগুলো বললে বেশি ভালো হবে। সামনাসামনি কথা বললে সামনের মানুষের মুখের অভিব্যক্তিটা খুব ভালো করে বোঝা যায়। এই যেমন ধরো, শুরুতে তোমার মুখে যে ভাবটা দেখেছিলাম, এখন সেটা অনেকখানি পাল্টে গেছে। কি ভুল বললাম? পিয়া উত্তর না দিয়ে হাসলো। নূপুর বলল, চলো তাহলে ফেরা যাক। পিয়া নূপুরের সঙ্গে রেস্তোরাঁয় বাইরে এলো। নূপুর বলল, পিয়া, আমি যদি তোমাকে ছোট একটা গিফট কিনে দেই, তুমি কি নেবে? লাগবে না আন্টি, থ্যাঙ্কস। এরপর আর কোনো কথা হলো না। দুজন মিলে মলের বাইরে বেরিয়ে এলো। নূপুর বলল, আমি তোমাকে বাসায় নামিয়ে দিয়ে যাই? না আন্টি, আমি রিক্সা নিয়ে চলে যাব, কাছেই তো। ঠিক আছে, ভালো থেকো পিয়া, আসি তাহলে। নূপুরের জন্য গাড়ি অপেক্ষা করছিল। নূপুর গাড়িতে উঠে চলে গেল। পিয়া দাঁড়িয়ে থেকে নূপুরের চলে যাওয়া দেখলো। এখানে আসার আগ পর্যন্ত ওর মনের ভেতর এরকম ভাবনা জট পাকিয়েছিল। নূপুর চলে যাওয়ার পর ভাবনাগুলো আরও জট পাকিয়ে গেল কিনা পিয়া বুঝতে পারছে না। তার কেন যেন ভীষণ কান্না পাচ্ছে। সাদ গতকাল কাজের জন্য ঢাকার অফিসে এসেছে। আগামীকাল কাজ শেষ করে এখান থেকেই সিলেটে যাবে সে। গতকাল কাজ শেষ হতে বেশ রাত হয়েছিল, তাই পিয়ার সঙ্গে দেখা করতে পারেনি। আজ একটু আগে অফিস থেকে বেরিয়ে সাদ সোজা পিয়ার ভার্সিটির সামনে চলে এসেছে। পিয়া ক্যাম্পাসের ভেতরে ছিল। সাদের ফোন পেয়ে বেরিয়ে এলো। সাদকে দেখে পিয়া বলল, তুমি যে বললে আসতে পারবে না, তাহলে কিভাবে এলে? ম্যানেজ করে চলে এসেছি। সময়ের আগেই আমার কাজ শেষ, তাই বসকে বলে বেরিয়ে এসেছি। কেন, আমি আশায় তুমি কি বিরক্ত হলে নাকি? বিরক্ত হব কেন, অবাক হয়েছি। চেহারা সেটা বলছে না, চেহারা বলছে তুমি বিরক্ত হয়ে আছো। বললাম তো বিরক্ত হইনি, কিছু ভালো লাগছে না। কদিন ধরেই তো ভালো লাগছে না এই কথাটা বলে যাচ্ছ। যতবার জিজ্ঞেস করলাম কি হয়েছে, একটা বারও তো উত্তর দিলে না। এখন তো তোমার সামনে দাঁড়িয়ে আছি, এবার অন্তত বলো
কি হয়েছে তোমার? আর কতবার তুমি একই প্রশ্ন করে যাবে? যতক্ষণ পর্যন্ত তুমি ঠিক করে বলবে না তোমার কি হয়েছে। আমরা কি এখানে দাঁড়িয়ে কথা বলবো? না, তুমি যেখানে যেতে চাও আমরা সেখানে যাব। রিক্সা নাও, রিক্সায় ঘুরবো। সাদ রিক্সা ডেকে পিয়াকে নিয়ে রিক্সায় উঠে বসলো। রিক্সা চলতে শুরু করলে সে পিয়ার হাত ধরে বলল, কতদিন পর তোমার হাতটা ধরলাম। পিয়া সামনের দিকে তাকিয়ে চুপচাপ বসে আছে। সাদ পিয়ার মুখটা নিজের দিকে ঘুরিয়ে জিজ্ঞেস করলো, এমন করছো কেন পিয়া? কি হয়েছে তোমার? কিছু হয়ে থাকলে আমাকে বলো, না বললে বুঝবো কেমন করে? বাসায় কিছু হয়েছে? আঙ্কেল কিছু বলেছে? না। তাহলে ফ্ল্যাটে কারোর সঙ্গে কিছু হয়েছে? কারো সঙ্গে আমার কিছুই হয়নি। তাহলে কি ওই আন্টি তোমাকে কিছু বলেছেন? ওনার সঙ্গে কি কথা হয়েছে? আমাকে তো জানালেই না। আমি যা ভেবেছিলাম তার কিছুই আন্টি বলেননি। তিনি একদম অন্য কথা বলেছেন। অন্য কেমন কথা? আমি ভেবেছিলাম তিনি আমার বাবাকে কেন বিয়ে করতে চান, ইনিয়ে বিনিয়ে সেসব কিছু নিয়ে বলবেন, কিন্তু উনি বললেন যে তিনি নাকি আমাদের জীবনে ঢোকার কোনো চেষ্টাই করবেন না, আমাদের বাবা আমাদেরই থাকবে। এটা শুনে তুমি নিশ্চয়ই খুব খুশি হয়েছ। তুমি আমার ওপর রাগ করছো কেন? রাগ করছি না পিয়া, সত্যি রাগ করিনি। আমি একটু অবাক হয়েছি, তুমি তোমার বাবার দিকটা একবারও ভাবলে না? আমি তো ওনাকে কিছু বলিনি, যা বলার আন্টিই বলেছেন। উনি নিশ্চয়ই আগেই তোমার মনোভাব বুঝতে পেরেছেন। দেখা হওয়ার পরও নিশ্চয়ই তোমার মধ্যে তেমন কিছু দেখেছেন, তাই হয়তো তার কাছে যা ঠিক মনে হয়েছে সেটাই বলেছেন। আমার কি করা উচিত আমি কিছুই বুঝতে পারছি না। দেখো, ভাবনা চিন্তা করে আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। আমি বোঝানোর চেষ্টা করছিলাম, তুমি বুঝলে না। অবশ্য তোমার মনের ভেতর যা চলছে সেটা আমি ফিল করতে পারবো না, তাই জোর করে নিজের মতামত তোমার উপর চাপাতে চাই না পিয়া। বাবার সঙ্গে কথা বলতে আমার যেন কেমন লাগছে, মনে হচ্ছে আমাদের মাঝখানে একটা দেয়াল তৈরি হয়ে গেছে। আমি আগের মতো নর্মালভাবে বাবার সঙ্গে কথা বলতে পারছি না। এটা তোমার ভুল ধারণা। আঙ্কেলের সঙ্গে তোমার কি হয়েছে বলো? এমন কিছু কি হয়েছে যাতে করে তুমি ভাবছো দেয়াল তৈরি হয়ে গেছে? আঙ্কেল তোমাকে কিছু বলেছেন? বাবা কিছু বলেনি, কিন্তু আমার এই কেমন জানি সংকোচ লাগছে। একবার মনে হচ্ছে আমার জন্য বাবার আনন্দগুলো নষ্ট হয়ে যাবে। আমার মনে হচ্ছে আন্টি কখনোই আমার মার জায়গা নিতে পারবে না। মার জায়গায় আমি ওনাকে মানতেই পারবো না। আমার আম্মুর মৃত্যুবার্ষিকী চলে গেল, আমি অম্বরখানায় গেলাম না। দাদি বারবার ফোন করে যেতে বললেন, কিন্তু কোন অভিমানে জানি না আমি যেতে পারলাম না। ওই দিন আমি সারা রাত কেঁদেছি। একটা কথা বলি, কেউ কোনোদিন কারো জায়গা নিতে পারে না। প্রতিটা মানুষ তার নিজের জায়গা তৈরি করে নেয়, নিজের স্বকীয়তা বজায় রেখে অন্যের মনে ছাপ ফেলে যায়। এমন যদি হতো তাহলে তো আমাদের জীবন থেকে কেউ চলে গেলে সেই জায়গাটা শূন্যই রয়ে যেত, তাই না? আমি বুঝতে পারছি না আমার এখন কি করা উচিত। তুমি কিছু বলো প্লিজ, কিছু বলো। আচ্ছা, তুমি এত অস্থির হচ্ছ কেন? এই বিষয়টা আপাতত দূরে থাকুক। এখন তুমি আমাকে বলো, আম্বরখানায় কবে যাবে? আমার সঙ্গে চলো। তুমি কবে যাবে? কালকে যাব। তখন বললাম না তোমাকে? ও হ্যাঁ, কিন্তু পরশুদিন তো আমার ক্লাস আছে। তারপর অফ আছে না? 3 দিন অফ আছে। আমি তাহলে আরেকদিন ঢাকায় থেকে যাই। পরশুদিন একসঙ্গে গেলাম। আমার তো এখনো টিকিটই কাটা হয়নি। নাকি আঙ্কেল বাসে যাওয়ার পারমিশন দেবেন না? আমি যে যাব এটা বাসায় বলবো না। তুমি তাহলে 2টো টিকিট কাটো। ইস, আমার তো ভাবতেই ভালো লাগছে। লম্বা একটা সময় আমরা দুজন একসঙ্গে কাটাবো। অনেকক্ষণ পর পিয়ার মুখে হাসি ফুটল। পিয়া জানতো এই ভোরবেলায় সবাই ঘুমিয়ে থাকলেও আসমা পারভিন ঠিকই জেগে থাকবেন। সে আসমার মেসেঞ্জারে ফোন করলো। আসমা ফোন রিসিভ করে বললেন, তুমি কি আয়শা পড়ছো নাকি? দাদি তুমি কিভাবে বলছিলে? না এলে তো এমন বিহান বেলায় ফোন করতা না। কই আছো এখন? চলে এসছি দাদি, রোডে ঢুকছি এখন। আসো, আমি দরজা খুলতাছি। কিছুক্ষণের মধ্যে পিয়া এসে দাদিকে ফোনে নক করলো। আসমা পারভিন দরজার সামনেই হাঁটাহাঁটি করছিলেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। পিয়া বাসায় ঢুকে আসমাকে জড়িয়ে ধরলো। কেমন আছো দাদি? ভালো আছি। তুমি কি খাইবা? জবারে ডাকমু? না, এখন কেন খাবো? আচ্ছা, আমি তাইলে আমার ঘরে গেলাম। জবা উঠলে নাস্তা খাইও। আমার খিদে লাগেনি দাদি, তুমি রুমে যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। তুমি চা খাবে? এত সকালে চা খামু না। আচ্ছা, আমি আসছি। পিয়া ওর ব্যাগ নিয়ে রুমের দিকে চলে গেল। আসমাও নিজের রুমে এসে ঢুকলেন।
প্রায় 20 মিনিট পর প্রিয়া 2 কাপ চা নিয়ে আসমার রুমে ঢুকলো। আসমা জানালার কাছে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে তসবিহ পড়ছিলেন। টেবিলে ট্রে রাখার শব্দে চোখ মেলে তাকালেন। 2টো কাপ দেখে বললেন, আমার জন্য চা আনছো? জি দাদি, তুমি তো পুরান ঢাকার বাকরখানি পছন্দ করো, বাকরখানি এনেছি। হাফ প্লেটে একটা বাকরখানি আর চায়ের কাপ বসিয়ে প্রিয়া তার দাদির হাতে দিল। তারপর নিজের চা নিয়ে আসমার কাছে ফ্লোরে বসলো। আসমা বললেন, নিচে বইসো কেন, উপরে ওঠো। সমস্যা নেই, আমি আরাম করেই বসেছি। আসমা চায়ে বাকরখানি ডুবিয়ে মুখে দিলেন। মুখে দিতেই বাকরখানি তুলোর মতো গলে গেল। চোখ বন্ধ করে শার্টটা নিলেন আসমা। তারপর চোখ খুলে বললেন, বাসে আইলা? জি দাদি। বাসে আইলে না তোমার বাবার রাগ হয়, তাও আবার বাসে আইলা কেন? হঠাৎ প্ল্যান হলো তাই চলে এলাম, সব সময় তো ফ্লাইটে আসি। আমারে কম লাগবো না, বাবারে বুঝাইও। আচ্ছা বলবো। দাদি শোনো, নূপুর আন্টি আমার সঙ্গে দেখা করেছিল। আসমা ভীষণ অবাক হলেন। নূপুর তোমারে কই পাইছে? আন্টি ঢাকায় গিয়েছিল, আমরা রেস্টুরেন্টে দেখা করি। আসমা খুব উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলেন, নূপুরের লাগে কি কথা কইলা? নূপুর কি কয় তোমারে? বাবা বোধহয় আন্টিকে কিছু বলেছে। আন্টি বলল আন্টি আমাদের জীবনে ঢোকার চেষ্টা করবে না, বাবা আমাদের বাবাই থাকবে। নূপুর এই কথা বললো কেন? তুমি নূপুরে কি কইছো? আমি থাকতে চেয়েছিলাম কিন্তু কিছুই বলতে পারিনি। আমি বলার আগেই আন্টি এই কথা বলে দিল। আসমা চুপচাপ চা বাকরখানি শেষ করলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি চাইছিলাম আমার পোলার জীবনটা আবার সুন্দর হোক। তারেক অনেক একা হইয়া গেছে, ওর একটা সঙ্গী দরকার ছিল। আমরা চাইলেই তো হইব না, উপরওয়ালা যা চান হইব তো ওইটাই। সরি দাদি, কিন্তু আমি আন্টিকে কিছুই বলিনি। দাদি তুমি কি আমার উপর রাগ করেছো? না বোন, তোমার উপর রাগ করবো কেন? আমি কি বাবার সঙ্গে কথা বলবো? কি কইবা বাবারে? বাবা যেন আমার উপর রাগ না করে, আমাকে ভুল না বোঝে। নূপুরের এই বাসায় নিয়ে আসমু? কি কও? পিয়া এই প্রশ্নের উত্তর দিতে পারে না। তার গলা বুঝে আসে। সে মনটাকে একরকম রাজি করিয়ে ফেলে, কিন্তু অনেক বোঝানোর পরও মন মানে না, নূপুরকে মানতে পারে না। সে বলল, দাদি আমার ইচ্ছাই তো সবকিছু হবে না। তোমাদের সবার যদি মনে হয় ওনার এই বাসায় আসা উচিত, তাহলে আন্টি আসুক। তুমি আবার পরে কোনো কাহিনী করবে না তো? আমি কিচ্ছু করব না দাদি, আমি আমার মতো থাকবো। কথা শেষ করে পিয়া চায়ের কাপগুলো ট্রেতে তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আসমা ঠিক করলেন তারেকের সঙ্গে তিনি কথা বলবেন, কারণ আজকে পিয়াকে অনেক বেশি নমনীয় মনে হয়েছে তার কাছে। তারেক আজ অফিসে যায়নি। গতকাল রাতেই নূপুরকে বলে রেখেছিল আজ সে নূপুরকে নিয়ে সারাদিন বেড়াবে। বেলা 12টার দিকে তারেক নূপুরকে স্টেশন রোড থেকে তুলে নিল। নূপুর গাড়িতে উঠে বসার পর তারেক বলল, তুমি এখানে এলে কেন? আমি তো তোমাকে তোমার বাসা থেকে তুলে নিতে পারতাম। একই তো হলো, সমস্যা নেই। আজ কি মনে করে কাজে ফাঁকি দিলে? তার আগে তুমি আমাকে বলো, বিয়ার সঙ্গে তোমার দেখা হয়েছে, কথা হয়েছে, এটা তুমি আমাকে বলনি কেন? তুমি তো জিজ্ঞেস করনি। আমি জিজ্ঞেস না করলে তুমি বলবে না? আমি জিজ্ঞেস করব কেন? তুমি বললে পিয়ার সঙ্গে ফোনে কথা বলবে। এদিকে আমি অপেক্ষায় আছি, কথা হলে তো তুমি আমাকে জানাবেই। অথচ এত কিছু হয়ে গেছে, আমি কিছুই জানি না। এখন কিভাবে জেনেছো? মেয়ে বলেছে? পিয়া আমাকে বলেনি, আম্মাকে বলেছে। সে তো 1 মাস ধরে আমার সঙ্গে ঠিকমতো কথাই বলে না। দরকারি কথা শেষ করে ফোন রেখে দেয়। এখন থেকে বলবে আমি পিয়াকে বলে দিয়েছি। সেটাই তো বুঝলাম না, তুমি কি এমন বলেছো যে পিয়া এত সহজে রাজি হয়ে গেল? আম্মা কাল রাতে আমাকে বললেন আমি যেন তোমার সঙ্গে কথা বলি। নূপুর অবাক চোখে তারেকের দিকে তাকালো। তারেক জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এমন করে তাকিয়ে আছো কেন? বিশ্বাস হচ্ছে না? আম্মা সত্যিই কথা বলেছেন? যদি সত্যি বলি, আমারও ভীষণ মন খারাপ ছিল 1টা মাস। এমন না এক্ষুনি আমাদের বিয়ে না হলে আমি মরে যাব। আমি আসলে এত তাড়াতাড়ি সেভাবে বিয়ের কথা ভাবিও নি। আম্মা বলেছিলেন, জোর করেছিলেন দেখেই কথাটা মাথায় এসেছে। আমার মন খারাপ হয়েছিল পিয়ার রিয়াকশন দেখে। পিয়া হঠাৎ রাজি হয়ে গেল, কারণটা কি? আমি জানি না, আম্মার সঙ্গে ওর কথা হয়েছে। আমি আজ বাসায় ফিরে ওর সঙ্গে সরাসরি কথা বলব। আমি ওর মুখ থেকে এই কথাগুলি শুনতে চাই। যদি পিয়া রাজি হয় তাহলে তো আমাদের বিয়েতে আর কোনো বাধা থাকলো না। তারেক নূপুরের দিকে তাকিয়ে হাসলো। নূপুর হঠাৎ একদম চুপ হয়ে গেল। তারেক জিজ্ঞেস করলো,
কি হলো, হঠাৎ একদম অফ হয়ে গেলে? একটা কথার উত্তর দেবে? কি? সারা জীবন। সারা জীবন কি অন্যের দ্বারাই আমার জীবন নিয়ন্ত্রিত হতে থাকবে? মানে? যখন আমি নিশ্চিত ছিলাম তোমাকে আমি পাবই, তখন আমার আম্মা আমার জীবনের নিয়ন্ত্রণ নিয়ে নিলেন। আমি নির্বাক হয়ে দেখলাম আমি তোমাকে হারিয়ে ফেললাম সারা জীবনের জন্য। তুমি ছাড়া জীবনের শুরুতে নিজেকে পাগল মনে হতো, তারপর একসময় মনকে বোঝালাম তুমি আমার ভাগ্যে ছিলে না, তাই তোমাকে হারিয়ে ফেলেছি। তুমি তো জানো আমি ভাগ্যে কতটা বিশ্বাস করি। যখন মনটা শান্ত হলো, যখন ছেলেকে পেলাম, তখন থেকে নতুন উদ্যমে বাঁচতে শুরু করলাম। সব যখন ঠিকঠাক, স্বামীর সঙ্গে সম্পর্ক যখন স্বাভাবিক হয়ে এসেছে, তখনই আমার বাচ্চাটা চলে গেল। এটাও আমার ভাগ্যে লেখা ছিল, আমি সেটাও মেনে নিলাম। জীবনে তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে নূপুর, এগুলো ভাবলে আমার নিজেরই ভীষণ অস্থির লাগে। সবাই কি মনে করে জানো তারেক, এই যে আমি এত হইচই করে বেড়াই, সারাক্ষণ এখানে ওখানে যেতে থাকি, আমি মনে হয় খুব ভালো আছি। আমি মনে হয় ছেলের শোক ভুলে গেছি। আমার মনে হয় কষ্ট হয় না, আমি এক পাষাণ নারী। আসলেই কি সব ভুলে গেছি? ভুলে যাওয়া সম্ভব? তুমিই বলো। আমি আমার জীবনের সব কষ্ট ভুলতেই নিজেকে ব্যস্ত রাখি, সারাক্ষণ মানুষের মাঝে থাকার চেষ্টা করি। দিনগুলো তো এভাবে পার করে দিই, কিন্তু আমার রাতগুলো তো কাটে না। রাত নামলেই আমার সমস্ত দুঃখরা আমাকে ঘিরে ধরে। তারেক নূপুরের হাতের উপর নিজের হাতটা রাখলো। নূপুর ম্লান হেসে বলল, সবাই মনে করে নূপুরের মন খারাপ হয় না। নূপুর খুব হালকা, ওকে নিয়ে যা খুশি করা যায়, ওর জীবনের সিদ্ধান্তগুলো নিয়ে নেওয়া যায়। এই কথা বলছো কেন নূপুর? দুঃখে বলছি। একদিন আমার আম্মা আমার জীবনের সিদ্ধান্ত নিয়েছিল, আজকেও সেই একই জিনিসের পুনরাবৃত্তি ঘটছে। অন্য কেউ আমার জীবন চক্র তৈরি করছে। এই যে চাচি তোমাকে বললেন আমার সঙ্গে দেখা করতে, এরপরে তুমি নিশ্চিন্ত হয়ে আমাকে বললে যে এবার আর কোনো টেনশন নেই। বিষয়টা এমন না নূপুর। আমি তোমার সীমাবদ্ধতা জানি। আজকের এই তুমি হুট করেই কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারবে না, যতটা সহজে আমি সিদ্ধান্ত নিতে পারবো। আমি তোমাকে বুঝি তারেক। থ্যাঙ্কস নূপুর। একটা কথা বলবো? বলো। আমরা আপাতত বিয়ে নিয়ে কোনো কথা বলবো না। কেন নূপুর? আজকে যদি আমি রাজি হয়ে যাই, তাহলে ভেতরে ভেতরে একটা যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খেতে থাকবে। আবারও অন্য কারোর হাতে আমার জীবন ঘুরির নাটাইটা চলে যাবে। নিজেকে এতটা অসহায় ভাবতে ভালো লাগে না আমার। তুমি এভাবে কেন ভাবছো? একটা কথা কি জানো, তুমি যদি আমার ভাগ্যে থাকো, তোমাকে আমি পাবোই পাবো। আমরা তো আজীবনের জন্য দূরে সরেই গিয়েছিলাম, ভাগ্যে লেখা ছিল বলেই নতুন করে আবারও কাছে এসেছি। আমি সময় নিতে চাই তারেক, আমার কোনো তাড়া নেই। কোনো দিন যদি স্বাভাবিক নিয়মে সব কিছু আমাদের অনুকূলে আসে, সেদিনই আমরা এক হব। তারেক গাড়ির গতি ধীর করে রাস্তার পাশের গাছগাছালি ভরা একটা জায়গায় গাড়িটা দাঁড় করালো। নূপুর বলল, কি হলো, এমন চেহারা করে আছো কেন? মনে হচ্ছে আমি তোমাকে ছেড়ে দূরে কোথাও চলে যাচ্ছি। তুমি পিয়ার উপর রাগ করেছো? প্লিজ আমাকে ভুল বুঝো না। কেউ ভুল বুঝলে আমার ভীষণ কষ্ট লাগে, আর তুমি ভুল বুঝলে সেটা আমি সহ্যই করতে পারবো না। আমি কারোর ওপর রাগ করিনি, বিশ্বাস করো। জীবনটা এমন কেন নূপুর? কেন সবকিছু ঠিক হয়ে আবার কেন এলোমেলো হয়ে যায়? কারোর জীবন সবাই তার নিজের দৃষ্টিকোণ থেকে দেখে, সবাই শুধু নিজেকে নিয়ে ভাবে। অন্যরা হয়তো আমাদের দুজনকে করুণার চোখে দেখছে। তারা ভাবছে দুজন ঠোকর খাওয়া মানুষ কেন তাদের ইচ্ছায় বাঁচবে। তাদের আবার ইচ্ছা কি? তারা বাঁচবে অন্যের ইচ্ছার অধীনে। আমি অন্যের ইচ্ছাধীন হয়ে বাঁচতে চাই না আর। যে ভালোবাসায় কেবল কষ্ট মিশে থাকে, সেই ভালোবাসায় ডুবতে চাই না আমি। যে ভালোবাসায় বুক ভরে নিঃশ্বাস নেওয়া যাবে, এবার আমি সেই ভালোবাসায় অবগাহন করতে চাই। তুমি আমাকে কি করতে বলো নূপুর? অপেক্ষা। কিসের অপেক্ষা? সঠিক সময়ের অপেক্ষা। সেটা কবে আসবে? জানি না, তবে আসবে, এটুকু আমি নিশ্চিত। এবার আর তোমাকে কোথাও যেতে দেব না। যদি তুমি নিজে থেকে পালিয়ে যাও, সেটা অন্য কথা। আমি অপেক্ষায় থাকলাম নূপুর। তুমি আবার আমার জীবনে আসবে এটা আমি কখনো কল্পনা করিনি।
এবার যখন তোমাকে পেয়েছি, এবার আমি কিছুতেই তোমাকে হারাতে দেব না, কিছুতেই না।